বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেক্টর চ্যাপ্টারের 18 নম্বর লেকচারে, 18 নম্বর লেকচারে। আর আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ, ওকে ডিয়ার স্টুডেন্ট, ভেক্টরের গুণ তিনভাবে করা যায়। তবে ভেক্টরের যে গুণগুলো আমরা করব সেগুলো সাধারণ বীজগাণিতিক গুণের মতো না, ঠিক আছে। এখন ভেক্টরের গুণ কিন্তু আমরা ক্যালকুলেটরে যেমন ভেক্টরের ক্যালকুলেটরে আমরা বীজগাণিতিক গুণ যেরকমভাবে করি আর কি, ক্যালকুলেটরে যদি আমরা ভেক্টরের গুণ করতে চাই তাহলে তার জন্য কিন্তু আমার ভেক্টরের গুণনের যে নিয়মগুলো আছে সেগুলো জানা লাগবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ভেক্টরের গুণন তিনভাবে করা যায়, আর ভেক্টরের গুণন সাধারণ বীজগাণিতিক গুণনের মতো না। আমরা ক্যালকুলেটরে ভেক্টরের গুণন করতে পারি যদি সেটা বা সেই ক্যালকুলেটর যদি ভেক্টর ক্যাপাবল ক্যালকুলেটর হয়, ঠিক আছে। এখন ভেক্টর ক্যাপাবল ক্যালকুলেটরে যদি আমরা ভেক্টর সলভ করতে চাই, ভেক্টরের গুণন, তারপরও আমার ভেক্টরের গুণনের যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে। তো আমরা এখন ভেক্টরের গুণন নিয়েই ক্লিয়ার কনসেপ্টে কথা বলবো। তো মেনলি আমরা এখানে ভেক্টরের গুণনের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন। ভেক্টরের কি গুণন? স্কেলার গুণন। কিন্তু আমরা ভেক্টরের কয় ধরনের গুণন হতে পারে সেটা বলে দেব, ঠিক আছে। তো ভেক্টরের গুণন হচ্ছে তোমার তিন ধরনের। এক নাম্বার হচ্ছে স্কেলার রাশির সাথে ভেক্টরের গুণন। ডিয়ার স্টুডেন্ট, স্কেলার রাশির সঙ্গে ভেক্টরের গুণনে আমরা ধরে নিলাম যে এম একটা স্কেলার রাশি আর এ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। এখন স্কেলার রাশির সঙ্গে যদি ভেক্টরের গুণ করি আমরা, তাহলে আমরা একটা নতুন ভেক্টর পাবো, সেটা হচ্ছে কত? এম এ। তাহলে স্কেলার রাশি হচ্ছে এম আর ভেক্টর রাশি হচ্ছে এ। স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশির যখন আমরা গুণ করব তখন আমরা একটা নতুন ভেক্টর পাবো। এখন এই নতুন ভেক্টরের ডিরেকশান কোন দিকে হবে সেটা নির্ভর করবে যে স্কেলার রাশি আমি গুণ করেছি তার উপর। স্কেলার রাশি যদি পজিটিভ হয় তাহলে যে নতুন ভেক্টরটা আমরা পেলাম তার ডিরেকশান হবে পূর্বে যে ভেক্টর ছিল তার দিকে। আর স্কেলার রাশি এম যদি নেগেটিভ হয় তাহলে স্কেলার রাশি গুণ করার ফলে আমরা যে নতুন ভেক্টর পেলাম তার ডিরেকশন হবে পূর্বের যে ভেক্টর ছিল তার বিপরীত দিকে, ঠিক আছে। একটা এক্সাম্পল দ্বারা আমরা ক্লিয়ার করি। ধরে নাও যে এ ভেক্টর আর এম দ্বারা গুণ করে তো আমরা এটা পেলাম, তাই না। এখন এম এর মান যদি 5 হয় তাহলে 5a, অর্থাৎ স্কেলার রাশির সঙ্গে ভেক্টরের গুণ করার ফলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কত? 5a। তাহলে 5a কি বোঝাচ্ছে? 5a বোঝাচ্ছে যে এই নতুন ভেক্টর পূর্বের যে ভেক্টর ছিল তার কত গুণ? 5 গুণ। এবং পূর্বের ভেক্টরের দিক যেদিকে, নতুন ভেক্টরের দিকও সেদিকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে m ইজ ইকুয়াল টু -5, তাহলে আমরা এখানে লিখব -5a। এর অর্থ হচ্ছে যে নতুন যে ভেক্টর পেলাম স্কেলার রাশি গুণ করার ফলে সেই ভেক্টরটা হচ্ছে পূর্ববর্তী ভেক্টরের 5 গুণ, ঠিক আছে। এবং ডিরেকশন হচ্ছে পূর্ববর্তী ভেক্টরের ডিরেকশন যেদিকে তার কোন দিকে? বিপরীত দিকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা স্কেলার রাশির সাথে ভেক্টরের গুণনের বাস্তব কোনো উদাহরণ আমরা জানি বা দেখেছি কি? হ্যাঁ, দেখেছি। সেটা হচ্ছে আমরা জানি এ হচ্ছে ত্বরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এখন এই ভেক্টর রাশির সঙ্গে যদি আমি ভর এম স্কেলার রাশি গুণ করি তাহলে আমি একটা নতুন ভেক্টর পাবো এম এ। এটাকে আমরা ডিনোট করি কি দ্বারা? এফ দ্বারা, ঠিক আছে। এখন নতুন ভেক্টর এম এ তথা এফ এর ডিরেকশন কার উপর নির্ভর করবে? এম এর ওপর। এম যদি পজিটিভ হয় তাহলে এম এ তথা এফ এর ডিরেকশন এ এর কি দিকে। আর যদি এম নেগেটিভ হয় তাহলে
এম এ নতুন ভেক্টর তথা এফ এর ডিরেকশন এ এর কোন দিকে, বিপরীত দিকে। বুঝতে পেরেছ? কিন্তু আমরা জানি যে ভর অলওয়েজ কি পজিটিভ। ভর যেহেতু অলওয়েজ পজিটিভ, তাহলে ভরের সঙ্গে যখন আমি ত্বরণের গুণ করলাম, করে যে নতুন রাশি বা ভেক্টর এফ পেলাম, তার ডিরেকশন অবশ্যই এ এর কি হবে, দিকে হবে। এই কারণে আমরা বলি যে বলের ডিরেকশন যেদিকে, এর ডিরেকশন কি, সেদিকে। বুঝতে পেরেছ? বা এর ডিরেকশন যেদিকে, বলের ডিরেকশন কি, সেদিকে। কারণ এর সঙ্গে আমি এম গুণ করে নতুন ভেক্টর এম এ ইজ ইকুয়াল টু এফ পেয়েছি। তাহলে এম যেহেতু পজিটিভ, তাহলে এম এ নতুন ভেক্টরটা কি, এম এ তথা এফ এর ডিরেকশন কার দিকে হবে, এর দিকে। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে স্কেলার রাশির সাথে যে ভেক্টরের গুণন, সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন যদি এরকম বলে যে স্কেলার রাশির সঙ্গে মানে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা ভাগ করো, তাহলে কি করবা? যেমন ধরো যে বলল যে এ ভেক্টরকে এস দ্বারা কি করো, ভাগ করো। তো তুমি তো শিখেছ যে ভেক্টর রাশির সঙ্গে স্কেলার রাশির গুণন, তাহলে কি করবা? তুমি এ ভেক্টরকে 1/s দ্বারা কি করবা, গুণ করবা। তাহলেই 1/s দ্বারা গুণ করলেই এ ভেক্টর ডিভাইড বাই এস, মানে এস ভেক্টর, এস স্কেলার রাশি দ্বারা এই ভেক্টরটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ ভেক্টরকে যদি আমরা এস দ্বারা ভাগ করতে চাই, তাহলে কি করব, এ ভেক্টরের সঙ্গে 1/s কি করে দিব, গুণ করে দিব। স্কেলার রাশি কি করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা যেটা পাবো নতুন ভেক্টর, সেটা মিন করবে যে এ ভেক্টরকে কি দ্বারা ভাগ করা হয়েছে, স্কেলার রাশি এস দ্বারা ভাগ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? ওকে। এখন আমরা পরবর্তী যে দুইটা ভেক্টরের গুণন আছে সেগুলোতে মনোযোগ দিব। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, 2 নাম্বার এবং 3 নাম্বার একই সঙ্গে বলবো, কিন্তু 2 নাম্বারটা আমরা আগে আলোচনা করব। সেটা হচ্ছে যে ভেক্টরের সঙ্গে 2 নাম্বার আমরা কথা বলছি, 2 নাম্বারের মধ্যে দুইটা আছে। ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণন দুইভাবে করা যায়, ঠিক আছে? বা ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণন দুই প্রকার। আগে ছিল ভেক্টরের সঙ্গে স্কেলার রাশির গুণন, আর এখন হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টর রাশির গুণন। কিন্তু ভেক্টরের সাথে ভেক্টর রাশির গুণন কত, 2 ধরনের। তাহলে টোটাল কয় ধরনের হলো, 3 ধরনের। একটা ছিল স্কেলার রাশির সঙ্গে ভেক্টরের গুণন, আর এখন ভেক্টরের সাথে ভেক্টরের গুণন আবার কয় ধরনের, 2 ধরনের। তাহলে টোটাল কত হলো, 3 ধরনের। এই 3 ধরনের কথাই আমরা প্রথমে বলেছিলাম, ঠিক আছে? তাহলে ভেক্টরের সাথে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন হচ্ছে 2 ধরনের। ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশির গুণনে এক ধরনের ফলাফল পাওয়া যায়, যেটা স্কেলার, ঠিক আছে? আর ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণনে আর এক ধরনের ফলাফল পাওয়া যায়, যেটা হচ্ছে ভেক্টর। ক্লিয়ার? তার মানে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি গুণন করবা, তুমি কোনো ক্ষেত্রে দেখবা স্কেলার রাশি পেয়েছো। আবার ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশির গুণ করবা, দেখবা কোনো ক্ষেত্রে তুমি ভেক্টর রাশি পেয়েছো। তো স্কেলার রাশির সঙ্গে ভালো করে শুনবা, দেখো ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশির গুণনে যদি স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে ভেক্টরের ওই গুণনকে বলা হয় স্কেলার গুণন। ক্লিয়ার? আর ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণনে যদি একটি নতুন ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে, তাহলে ভেক্টরের ওই গুণনকে বলা হয় ভেক্টর গুণন। ক্লিয়ার? তো আমরা এখানে আজকে স্কেলার গুণন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় স্কেলার গুণন, অর্থাৎ 2 নম্বর, সেটা হচ্ছে কি স্কেলার গুণন। স্কেলার গুণন, ঠিক আছে? স্কেলার গুণন। আচ্ছা, তাহলে কি স্কেলার গুণনটা কি আরেকবার বলে নিই আমরা। সেটা হচ্ছে যে ভেক্টর রাশির সাথে ভেক্টরের মানে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণনে যদি স্কেলার রাশি পাওয়া যায় ফলাফল হিসাবে, তাহলে যে দুইটা ভেক্টর রাশির গুণের কথা বলেছি, ওই দুইটা ভেক্টর রাশির গুণনকে আমরা বলবো কি স্কেলার গুণন। তার মানে সোজা ভাষায় বলতে গেলে দুইটি ভেক্টরের গুণফল যদি স্কেলার রাশি হয়, তাহলে ওই দুইটি ভেক্টরের গুণনকে স্কেলার গুণন বলা হয়। এখন এ ও বি দুটি ভেক্টর হলে এদের স্কেলার গুণনকে রিপ্রেজেন্ট করা হয় এ ডট বি, এবং
এদের ফলাফলকে লেখা হয় a ডট বি ইজ ইকুয়াল টু এ বি কি কস থেটা। ক্লিয়ার? তার মানে দুইটা ভেক্টর যদি এ এবং বি হয় তাহলে তাদের স্কেলার গুণন হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর এবং তার ফলাফল হচ্ছে এ বি কস থেটা। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, থেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী ছোট কোণ। ঠিক আছে? তাহলে ধরে নাও এ ভেক্টর এটা, এ বি ভেক্টর এটা। ঠিক আছে? এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটুক কত ডিগ্রি? এটুক হচ্ছে 330 ডিগ্রি। বুঝতে পেরেছ? তো এই দুইটা ভেক্টরের ডট গুণন ইজ ইকুয়াল টু হচ্ছে এই প্রত্যেকটা ভেক্টরের কি মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। কিন্তু মধ্যবর্তী কোণটা কি? ছোট কোণ 30, 330 না। কথা বুঝতে পেরেছ? 330 না। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে থেটাটা হচ্ছে 0 সমান সমান বা 0 থেকে বড় এবং 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে কি ছোট। ক্লিয়ার? এই থেটার পরিচয়। আমার কথা বুঝতে পেরেছ? তাহলে দুইটা ভেক্টরের ডট গুণনের মান হচ্ছে বা ডট গুণনের ফলাফল হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী ছোট কোণের কোসাইনের কি গুণফল। ঠিক আছে? তবে আমরা যদি এই থেটার জায়গাতে ছোট কোণ না নিয়ে বড় কোণ নিতাম তারপরও অ্যান্সারের কোনো পরিবর্তন হতো না, কারণ কস থেটা যা কস 360 মাইনাস থেটাও কিন্তু তা। কথা বুঝতে পেরেছ? অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা সবসময় ছোট কোণটাই নিই, কারণ ছোট কোণটাই আমরা সবসময় কি করি? গ্রহণ করি। কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের এ ডট বি হয়ে গেল। এখন এই ধরনের গুণনকে কেন স্কেলার গুণন বলা হচ্ছে তুমি যদি একটু এক্সপ্লেন করো তাহলে দেখো যে দুইটা ভেক্টরের গুণনের ফলাফল যে আমরা যেটা লিখেছি সে ফলাফলটা টোটালি স্কেলার। কিভাবে? দেখো এ মান, বিও মান, কস থেটাও মান, তাহলে এদিকে মান, তাহলে এটাও কি মান, তাই না? তার মানে এই দুইটা ভেক্টরের যে গুণন সেটা কি নির্দেশ করছে? মান নির্দেশ করছে। এই জন্য এই ভেক্টরের নাম হচ্ছে স্কেলার গুণন। এখন স্কেলার গুণনকে যেহেতু ডট দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এ ডট বি, এই জন্য এই স্কেলার গুণনকে ডট গুণন বলা হয়। তার মানে স্কেলার গুণনকে আমি কি গুণন বলতে পারবো? ডট গুণন বলতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে স্কেলার গুণনকে আমরা কি গুণন বলতে পারবো? ডট গুণন বলতে পারবো। এবার আমরা একটা বিষয় বলি যে ধরে নিলাম আমার একটা ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? থেটা। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এ বি কস থেটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি যে একটা ভেক্টরের অপর ভেক্টরের উপর অভিক্ষেপ কত, এটা এখন আমরা নির্ণয় করব। তো আমরা অভিক্ষেপ কিভাবে নির্ণয় করি? যেমন দেখো বি ভেক্টরের এ ভেক্টর বরাবর অভিক্ষেপ, ঠিক আছে, বা বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশের মান বা ভেক্টর অংশের মান, খেয়াল রাখবা উপাংশ বলিনি, উপাংশের মান, তার মানে অভিক্ষেপ যা উপাংশের মান তা, ভেক্টর অংশের মানও তা। ঠিক আছে? কিন্তু যদি উপাংশ বলতাম, উপাংশ আর অভিক্ষেপ কিন্তু সেম জিনিস না। অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু উপাংশের মানটা আবার কি রাশি? স্কেলার রাশি। কথা বুঝতে পেরেছ? তো বি ভেক্টরের এ ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান বা ভেক্টর অংশ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যখন কোনো ভেক্টরের অন্য কোনো ভেক্টর বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ নির্ণয় করি তখন কি করি? আমরা যে ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপ নির্ণয় করব, ঠিক আছে, সেই ভেক্টরের শীর্ষবিন্দু হতে যেই ভেক্টরের ওপর অভিক্ষেপ নির্ণয় করব ওর উপরে কি আঁকবো? লম্ব আঁকবো। তাহলে এইটুকু জায়গায় হয়ে যাবে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর বা এ ভেক্টরের ওপর অভিক্ষেপ বা উপাংশের মান। ক্লিয়ার? এখন বি ভেক্টরের এই বরাবর উপাংশের মান আমরা কি লিখতে পারবো? বি কস থেটা।
ঠিক আছে, বিকজ থেটা। এটা আমরা আগেই জানি, ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজন থেকে জানি যে কোনো ভেক্টর যদি কোনো অক্ষের সঙ্গে কোণ তৈরি করে, থেটা কোণ তৈরি করে, তাহলে ওই অক্ষ বরাবর ওই ভেক্টরের উপাংশের মান হচ্ছে ওই ভেক্টরের মান কস থেটা। তাহলে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ হচ্ছে কি বি কস থেটা, এবং সেটা কতটুকু জায়গা বলে দিলাম, এতটুকু জায়গা। কথা কি বুঝতে পেরেছো? ওকে। আবার তুমি চাইলে এটা হচ্ছে ত্রিভুজ দিয়েও বের করতে পারো। তো এটা যেহেতু আমরা ভেক্টর বিভাজনে শিখেছি, এখানে এটা কথা মানে এই কথাটা বলার এখানে দরকার নাই। এবার এ ভেক্টরের বি ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান আমরা কিভাবে বের করব? আমরা জানি যে এ ভেক্টর হতে বি ভেক্টরের ওপর যদি আমরা কি আঁকি, লম্ব আঁকি, তাহলে এর উপর আমরা লম্ব আঁকলাম, এভাবে আমরা লম্ব দিলাম। ঠিক আছে, লম্ব আঁকলাম। দেখো এর শীর্ষবিন্দু হতে আমরা বি ভেক্টরের যে লাইন আছে তার উপর লম্ব আঁকলাম, তাহলে এতটুকু জায়গায় হয়ে যাবে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ বা উপাংশের মান বা ভেক্টর অংশের মান। তো এ ভেক্টর যেহেতু বি এর সঙ্গে থেটা কোণ তৈরি করেছে, তাহলে এ ভেক্টরের এ বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান হচ্ছে কত? এ কস থেটা। ক্লিয়ার? তাহলে কোনো ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপ হচ্ছে কি ওই ভেক্টর, এবং ওই ভেক্টরের মান এবং ওই ভেক্টর যে অক্ষ বরাবর অভিক্ষেপ নিতে যাচ্ছি তার সাথে যে কোণ তৈরি করবে তার কোসাইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ ভেক্টর বি ভেক্টর, হ্যাঁ, বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ বি কস থেটা আমরা লিখতে পারবো কি এইখান থেকে এ ডট বি সমান সমান কত? এ। লিখতে পারবো না? যে দেখো বি এর এ ভেক্টর বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ বি কস থেটা, তাহলে বি কস থেটা আমরা এখান থেকে লিখতে পারবো বি কস থেটা ইজ ইকুয়াল টু কত? এ ডট বি ডিভাইড বাই কত? এ। কথা কি বুঝতে পেরেছ? বি কস থেটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই কত? এ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখন এইখান থেকে আমরা তাহলে কি বুঝলাম? যে কোনো ভেক্টরের অন্য ভেক্টর বরাবর, ভালো করে শোনো, কোনো ভেক্টরের অন্য ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান হচ্ছে ওই দুটা ভেক্টরের কি গুণন? ডট গুণন, ডিভাইডেড বাই যে ভেক্টর বরাবর আমরা অভিক্ষেপ নির্ণয় করছি সেই ভেক্টরের কি মান। ক্লিয়ার? আচ্ছা, সমান সমান আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো এ ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর কি পাওয়া যাবে? একক ভেক্টর। ঠিক আছে? ওকে, তার মানে কোনো ভেক্টরের, ভালো করে শোনো, কোনো ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে ওই ভেক্টর এবং যে বরাবর অভিক্ষেপ নির্ণয় করছি ওই বরাবর একক ভেক্টরের কি গুণন? ডট গুণন। ঠিক আছে? আচ্ছা, অনুরূপভাবে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান এ কস থেটা ইজিক্যাল টু লিখতে পারবো কত? এ ডট বি ডিভাইডেড বাই কত? বি। তাই না? এটাকে আমরা লিখতে পারবো কি যে এ ভেক্টর ডট কত? বি একক ভেক্টর। ঠিক আছে? অনুরূপ, জাস্ট এটা যেরকম করেছি এটাও সেরকম। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো ভেক্টরের অভিক্ষেপ আমরা কি বলতে পারবো এইটুকুকে, যে কোনো ভেক্টরের অভিক্ষেপ ইজিক্যাল টু হচ্ছে ওই ভেক্টর ডট যে বরাবর অভিক্ষেপ নির্ণয় করছি ওই বরাবর কি ভেক্টর? একক ভেক্টর। দ্যাটস এনাফ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা জেনে গেলাম যে একটা ভেক্টরের অপর ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মানটা কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা আরেকটা জায়গাতে আসবো, যে ডিয়ার স্টুডেন্ট এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ বি কস থেটা লিখতে পারি। তাহলে এ ডট, ভালো করে বুঝবা কিন্তু, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা। ওকে, এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি কি না যে এ ইন্টু, এটা কিন্তু সিম্পল গুণ, ঠিক আছে? তুমি আবার মনে করো না যেটা অন্য গুণ, বি কস থেটা। আবার এটাকে আমি লিখতে পারি যে বি কস এ মানে গুণন এ কস থেটা। তাহলে দেখো এ ডট বি মানে দুইটা ভেক্টরের ডট গুণন ইজ ইকুয়াল টু এ বি কস থেটা, এটাকে আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারি। প্রথমে এ, তারপর আলাদা করে বি কস থেটা, তারপরে প্রথমে বি আলাদা করে এ কস থেটা। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন, ভালো করে দেখো, দুইটা ভেক্টরের ডট গুণন হচ্ছে, দেখো যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপ। দেখো
এ ডট বি, অর্থাৎ এ এবং বি ভেক্টরের ডট গুণন ইজিক্যাল টু এ ভেক্টর, এবং এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। আবার বি ভেক্টরের মান বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপ। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণন ইজিক্যাল টু, ঠিক আছে, ওই দুইটা ভেক্টরের যে কোনো একটার মান, ঠিক আছে, এবং যার মান নিয়েছি ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের কি উপাংশের মান বা অভিক্ষেপ। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে। এখন এটা থেকে সিম্পল একটা আমরা অঙ্ক করতে পারি এই থর থেকে। তাহলে এটা আমরা উপাংশের মানে অভিক্ষেপ বুঝে গেছি, আর দুইটা ভেক্টরের ডট গুণনকে কীভাবে সিম্পলভাবে সংজ্ঞায়িত করা যায় সেটাও এখানে কি করলাম, বুঝে গেলাম। এখন যদি এরকম থাকে যে দেখো একটা ভেক্টর হচ্ছে এই দিকে আছে এ ভেক্টর, এর মান হচ্ছে, ভালো করে দেখো, এর মান হচ্ছে ধরে নাও 3i, এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা ভেক্টর হচ্ছে এদিকে, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, এর মান হচ্ছে 3i প্লাস 2j। এখন তোমাকে জিজ্ঞাসা করলো এই কোণটা দেয়নি আর কি, মধ্যবর্তী কোণটা দেয়নি, তুমি চেষ্টা করলে বের করতে পারবা, ঠিক আছে, কিন্তু এখন বের করতে পারবা না, কারণ তুমি জানো না যে কীভাবে বের করতে হয়, ঠিক আছে। তো এখন তোমাকে জিজ্ঞাসা করেছে এ ডট বি। এখন তুমি জানো এ ডট বি ইজ ইকুয়াল টু মানে এ বি কস থেটা। তো তুমি এ এর মান বি এর মান এখান থেকে পেয়ে যাবা, কিন্তু থেটা মানে তাদের মধ্যবর্তী কোণটা খুঁজে পাচ্ছ না। পাবা, যদি কিছু মানে শিখে থাকো তাহলে পাবা, কিন্তু এখন তো পাচ্ছ না। তো এখন তুমি এটা এ ডট বি কীভাবে সলভ করবা? তো তুমি জানো যে কোনো একটা ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশের মান বা অভিক্ষেপের গুণফল হচ্ছে ওই দুটা ভেক্টরের ডট গুণন, তাই না? তাহলে দেখো যে এই ভেক্টরের মান কত, 3, আমরা নিয়ে নিলাম এই ভেক্টরের মান 3। এখন এই ভেক্টর বরাবর এই ভেক্টরের মান কত, এটাও কি 3, কারণ 3i মানে কোন দিকে, বি ভেক্টরের এই বরাবর অংশ, তাহলে ইন্টু 3, তার মানে অ্যান্সার কত, 9। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের মান কত, 3, আর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মান কত, যেহেতু এ ভেক্টর এক্স অক্ষ বরাবর, তাহলে বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান কত, 3 আর 3 কি করে দিলাম, গুণ করে দিলাম, কত হয়ে গেল, 9 হয়ে গেল। কি বুঝাতে পেরেছি? ওকে। তাহলে আমাদের ডট গুণনের যে সংজ্ঞা ছিল এমনি সিম্পলভাবে দেওয়া, সেটা আমরা পেরে গেলাম। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা তো অভিক্ষেপ বললাম, এখন আমরা উপাংশ নির্ণয় করব। ঠিক আছে, এটা আমরা মিশিয়ে দিচ্ছি। এখন যদি বলতো যে আমরা তো দেখলাম যে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান হচ্ছে বি কস থিটা, আবার এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ এ কস থিটা, আর বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশ বা অভিক্ষেপের মান হচ্ছে বি কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এরকম যদি প্রশ্ন আসে যে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশের মান না বলে উপাংশ, আবার এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশ বা ভেক্টর অংশ, তাহলে কি করতাম? কোনো কিছু করার দরকার ছিল না। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ভেক্টরের মানের সঙ্গে, ভালো করে বুঝবো, আমরা যদি ভেক্টরের মানের সঙ্গে ডিরেকশনটা জুড়ে দিতে পারি তাহলে কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে। তো দেখো তো, বি ভেক্টরের এ ভেক্টর বরাবর অংশের মান কত, বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশের মান কত, বি কস থিটা। তাহলে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশ কত, জাস্ট এর সঙ্গে শুধু কি একক ভেক্টর কি করে দিতে হবে, যুক্ত করে দিতে হবে। এখন এই বরাবর একক ভেক্টর কত, এ, কারণ এ বরাবর ভেক্টরটা হচ্ছে এ, তাহলে এ বরাবর একক ভেক্টর হচ্ছে কত, এ। ক্লিয়ার? আবার এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশ বা ভেক্টর অংশ কত হবে, উপাংশের মানের সঙ্গে একক ভেক্টর যুক্ত, তাহলে এ বরাবর একক ভেক্টর মানে কি, যেহেতু বি ভেক্টর আছে তাহলে বি ভেক্টর একক ভেক্টর, তার মানে এ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে পুনরায় বলি যে বি ভেক্টরের এ ভেক্টর না, এ ভেক্টরের বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশ, তাহলে এখানে কি হবে, বি কস থিটার জায়গাতে এখানে হবে কি একটা একক ভেক্টর, সেটা হচ্ছে কত, আমি এখানে লিখে দিচ্ছি বি কস থিটা এ সমান সমান বি কস থিটা আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ। ঠিক আছে, এর সঙ্গে একটা একক ভেক্টর কি করে দিতে হবে, যুক্ত করে দিতে হবে। এখন এটা সমান সমান আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর এই এ, তার মানে
এটার এটা ডট গুণন করে যেটা পাবো সেটার সঙ্গে এ একক ভেক্টরটা কি করে দিতে হবে, যুক্ত করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? আবার এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশ এ কস থেটা বি ভেক্টর। এখন এ কস থেটা মানে কি জানি, এ ডট কত বি ডিভাইডেড বাই কত এ, ঠিক আছে? এর সঙ্গে একক ভেক্টর যুক্ত করে দিলাম এটা, তাহলে এটা এই, ঠিক আছে? এই হয়ে গেল। কি বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি শুধু অভিক্ষেপ বের করতে পারি বা উপাংশের মান বের করতে পারি, তাহলে আমরা উপাংশ বা ভেক্টর অংশ বের করতে পারবো। জাস্ট ওই দিক বরাবর যে ভেক্টর থাকবে তার একক ভেক্টরটা ওর সঙ্গে অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের উপাংশ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা অঙ্ক করতেছি না, এই অঙ্কগুলো আমরা সামনে দেখব, কারণ আমাদের আরও কিছু বেসিক শেখা লাগবে, তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। হ্যাঁ, এখন আমরা ভেক্টর এর যে স্কেলার গুণন, ঠিক আছে, এই স্কেলার গুণনের যে ধর্মগুলো হতে পারে, প্রপার্টিসগুলো হতে পারে, সেগুলো একটু দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টপিক দিচ্ছি কি, যে দুটি ভেক্টরের ডট গুণনের, দুটি ভেক্টরের ডট গুণনের, দুটি ভেক্টরের ডট গুণনের কি ধর্ম বা প্রপার্টিস, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে ধর্মটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র, বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে বলতে কি বোঝাচ্ছে, যে ধরে নাও দুইটা ভেক্টর আছে এ কমা বি। এখন এ ডট বি করলে যে অ্যান্সার পাবো আমি, বি ডট এ করলেও একই অ্যান্সার পাবো। তার মানে এর জায়গাতে বি বসিয়ে, ঠিক আছে, এর জায়গাতে বি বসিয়ে আমি যে অ্যান্সার পাবো, বি এর জায়গাতে এ বসিয়েও আমি কি সেই অ্যান্সার পাবো। কোন ক্ষেত্রে? ডট গুণনের ক্ষেত্রে। তাহলে এই দুটো সমান সমান লিখতে পারবো এবং বলতে পারবো যে ডট গুণন বিনিময় সূত্র কি চলে, মেনে চলে। কি বুঝতে পেরেছ? তাহলে ডট গুণন কি সূত্র মেনে চলে? বিনিময় সূত্র মেনে চলে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে যে স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে। স্কেলার গুণন, স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে, ঠিক আছে? তাহলে স্কেলার গুণন বন্টন সূত্র মেনে চলে। তাহলে বন্টন সূত্র মানে কি, ধরে নাও এ বি সি তিনটা ভেক্টর। হ্যাঁ, এখন বি এবং সি ভেক্টর যোগ করে যদি এ ভেক্টরের সঙ্গে ডট গুণন করো, তাহলে যে রেজাল্ট পাবা, তুমি যদি এক্সট্রা করে এর সঙ্গে বি এর ডট গুণন আবার এর সঙ্গে সি এর ডট গুণন করে যোগ করো, ঠিক আছে, যে অ্যান্সার পাবা সেই দুটো অ্যান্সার যদি ঠিক হয়, তাহলে তুমি বলতে পারবা তারা বন্টন সূত্র কি চলে, মেনে চলে। কথা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে কি বললাম, এ বি সি তিনটা যদি ভেক্টর হয়, ঠিক আছে, আর সেক্ষেত্রে তুমি যদি দুইটা ভেক্টরের যোগ করে তৃতীয় আর একটা ভেক্টরের সঙ্গে ডট গুণন করো, করে যে অ্যান্সার পাবা, ঠিক আছে, এটা না করে তুমি যদি প্রত্যেকটা ভেক্টরের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণন করে যোগ করো, সেই অ্যান্সার যেটা পাবা সেটা যদি পরস্পর কি হয়, সমান হয়ে যায়, তাহলে তুমি বলতে পারবা যে তারা কি বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ এ ডট বি প্লাস সি সমান সমান তুমি দেখতে পারবা এ ডট বি প্লাস এ ডট সি, কখন? যদি তারা বিনিময় সূত্র বন্টন সূত্র মেনে চলে। কি ক্লিয়ার হয়েছে? ওকে, এবার 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর, দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে বা ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে, ঠিক আছে, এ ডট বি
ইজ ইকাল টু এ বি কস 90 ইজ ইকাল টু 0 হবে। তার মানে দুইটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণন 0 হবে। আর এইখান থেকে আমরা একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের ডট গুণন 0 এর অর্থ হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা ওই দুইটা ভেক্টর পরস্পর কি লম্ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরটা হচ্ছে কি, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর কি হয় সমান্তরাল হয়, তাহলে তাদের ডট গুণন কি হবে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় বা দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের ডট গুণন এ ডট বি ইজ ইকাল টু হবে এ বি কস 0। তার মানে কস 0 মানে 1, তার মানে এ বি। ঠিক আছে? তার মানে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় বা দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ওই দুটি ভেক্টরের ডট গুণন হবে ওই দুটি ভেক্টরের মানের জাস্ট গুণফল। জাস্ট কি ফল? গুণফল। তার মানে এখান থেকে তুমি আরেকটা কথা বলতে পারো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় বা দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ওই দুটা ভেক্টরের ডট গুণনের মান হচ্ছে সর্বোচ্চ এবং সেটা হচ্ছে ধনাত্মক। কারণ এ বি কস থিটার সর্বোচ্চ মান কত? এ বি। এর চেয়ে কিছু হতে পারে? কস থিটার মান যদি 1 হয়ে যায় তাহলেই তো এ বি কস থিটার মান কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে এটাই হচ্ছে কি সর্বোচ্চ মান। তাহলে আমি আবারও বলছি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান হচ্ছে এ বি। ঠিক আছে? এবং এটাই হচ্ছে ডট গুণনের মানে সর্বোচ্চ মান কি? ধনাত্মক মান। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার 5 নাম্বার, যে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, মানে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত সমান্তরাল হয়, সমান্তরাল না বিপরীত যদি সমান্তরাল হয়, অর্থাৎ থিটা যদি 180 হয়, তাহলে তাদের ডট গুণন হবে কত? এ ডট বি সমান সমান কত? এ বি কস কত? 180। ডিয়ার স্টুডেন্ট, কস 180 মানে কত? -1, তাহলে মাইনাস এ বি। ওকে, তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে গতিশীল হয় তাহলে তাদের ডট গুণনের মান হচ্ছে তাদের সিম্পল মানের গুণফল এবং সামনে একটা কি? মাইনাস। তার মানে আমি এটা বলতে পারি যে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে ওই দুইটা ভেক্টরের ডট গুণনের মান সর্বোচ্চ এবং সেটা হচ্ছে কি? নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কত নম্বর? যেটা গেল 5 নম্বর। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা আমি এখানে লিখতেছি। 6 নম্বরটা হচ্ছে যে একই সেম ভেক্টর যদি ডট গুণন করো তাহলে কি হবে? সেম ভেক্টরের যদি ডট গুণন করো তাহলে হবে কত? এ এ গুণ আর কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ দুইটা সেম ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাহলে কত? এ স্কোয়ার। তার মানে একই মানে দুইটা ভেক্টরই যদি সেম হয় মানে একই ভেক্টর যদি ডট গুণন করো তাহলে ফলাফল হবে তার মানের কি? স্কোয়ার। এটা মাথায় রাখবা। ঠিক আছে? এখন এর রেসপেক্টে আমরা এখন কিছু লিখব। তাহলে বুঝা গেছে? তাহলে এটা মিশিয়ে দিলাম। আচ্ছা দেখো, আমরা জানি এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো আমরা তো সবাই জানি যে এক্স ওয়াই জেড অক্ষ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকজনই। আচ্ছা, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর হচ্ছে কে। ঠিক আছে? এখন আই ডট আই কত হবে? দেখো দুটো সেম ভেক্টর, দুটো যদি সেম ভেক্টর হয় তাহলে আমরা কি দেখলাম? দুটো সেম ভেক্টর হলে তার ডট গুণন হচ্ছে তার মানের উপর স্কোয়ার। তাহলে দুটো সেম ভেক্টর তার মানের উপর স্কোয়ার, তো এটা কি একক ভেক্টর না? তার মান কত? 1, 1 এর উপর স্কোয়ার মানে কত? 1। ঠিক আছে? তাহলে জে ডট জে কত? 1। কে ডট কে কত? 1 হয়েছে। আবার আই ডট জে, দেখো তো আই ডট জে, তার মানে আই ডট কত? জে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের ডট গুণন কত হয়? 0। ঠিক আছে? তাহলে আই ডট 0। ঠিক আছে? তাহলে জে ডট কে কত? 0। কে ডট আই কত? 0। ঠিক আছে? আই ডট কেও 0 হবে, কারণ তুমি তো জানো যে ডট গুণনে হচ্ছে বিনিময় সূত্র কি চলে?
মেনে চলে। ক্লিয়ার? তাহলে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে আই জে কে একক ভেক্টরগুলো আছে তাদের ডট গুণনের মধ্যে যে কি সম্পর্ক হতে পারে সেটাও আমাদের জানা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কত নম্বর করলাম? এটা 6 নম্বর। এবার 7 নম্বর করবো আমরা। 7 নম্বরটা হচ্ছে, আমি মিশিয়ে দিই এগুলো, দেখো। সাত নম্বর হচ্ছে যে ধরে নাও এম এ ডট বি, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণ করে তার সঙ্গে স্কেলার রাশি একটা গুণ করলাম, মানে দুইটা ভেক্টরের ডট গুণন করে তার সঙ্গে একটা স্কেলার রাশি গুণ করলাম। এটা যদি না করে তুমি কি করো, যে কোনো একটা ভেক্টরের সঙ্গে স্কেলার রাশি গুণ করে অপর ভেক্টরের সঙ্গে ডট গুণন করলাম, তাও অ্যান্সার কি আসবে? সেম আসবে। তুমি যদি এরকমও করো যে এ ভেক্টর ডট এম বি ভেক্টর, তাও কি একই অ্যান্সার আসবে। মাথার মধ্যে ঢুকেছে? তার মানে দুইটা ভেক্টরের ডট গুণনের সঙ্গে স্কেলার রাশির যদি তুমি গুণ করো, ঠিক আছে, তাহলে যে রেজাল্ট আসবে, তুমি যদি স্কেলার রাশির সঙ্গে যে কোনো একটা ভেক্টরে গুণ করে তারপরে ওর সঙ্গে অপর ভেক্টরে ডট গুণন করো, তাহলে অ্যান্সার কি আসবে? সেম আসবে। এই যে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। অতএব এটা নিয়ে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। ওকে, এবার আমরা ভেক্টরের ডট গুণন করব, কিন্তু উপাংশের মাধ্যমে, অর্থাৎ এতক্ষণ যা শিখলাম সেগুলো অ্যাপ্লাই করে আমরা ভেক্টরের ডট গুণন করব উপাংশের সাহায্যে। তাহলে আমরা এখানে টপিকটা লিখি যে অক্ষ বরাবর উপাংশের উপাংশের সাহায্যে দুটি ভেক্টরের ডট গুণন। ঠিক আছে? তাহলে অক্ষ বরাবর উপাংশের সাহায্যে দুটি ভেক্টরের ডট গুণন। ডিয়ার স্টুডেন্ট, ধরে নাও একটা ভেক্টর a ইজিক্যাল টু axi, ayj, az কত k। ঠিক আছে? আচ্ছা, আর একটা ভেক্টর হচ্ছে b ভেক্টর bxi, byj প্লাস bz কত k। তাহলে অক্ষ বরাবর উপাংশের সাহায্যে দুটি ভেক্টরের ডট গুণনের জন্য আমরা দুইটি ভেক্টর নিলাম, যে দুইটি ভেক্টর উপাংশের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে? এখন এদের ডট গুণন করব। তো a ডট কত b। হ্যাঁ, আচ্ছা, তাহলে axi প্লাস aoy কত j প্লাস az কত k হয়েছে ডট bxi প্লাস by কত j প্লাস bz কত হয়েছে। আচ্ছা, সমান সমান। এখন আমরা কি করব? সিম্পল বীজগণিতিক নিয়মে যেভাবে আমরা গুণ করি সেভাবে করব। এটার সঙ্গে গুণ কোনটার, এটার সঙ্গে গুণ কোনটার, এইটার মানে গতি থাকবে। তাহলে দেখো ax i এর সঙ্গে এর গুণ, তো দেখো ax এবং bx হচ্ছে মান, তাহলে এদের মধ্যে যে গুণ হবে সিম্পল গুণ, তাহলে ax bx। ওকে, আর i আর i ভেক্টর, তাহলে এদের মধ্যে যে গুণ হবে সেটা ডট গুণন, কারণ ডট আছে এখানে। ওকে, এইটা দিলাম প্লাস ax by, i এর সঙ্গে j এর গুণ কি হবে? ডট হবে, কারণ ওরা ভেক্টর। ঠিক আছে, প্লাস ax bz, ঠিক আছে, i এর সঙ্গে k এর গুণ হবে কি? ডট। কি বুঝা গেছে? তাহলে আমাদের একটা ফিল আপ হলো। আচ্ছা, এবার প্লাস দিলাম, প্লাস দেখো ay j এর সঙ্গে এর গুণ, তাহলে ay bx সিম্পল গুণ ay bx। এবার হচ্ছে j এর সঙ্গে i এর গুণ কি হবে? ডট গুণন j ডট কত i প্লাস এটার সঙ্গে এটার গুণন ay by j ডট কত j। ঠিক আছে, মানে এটার সঙ্গে এটার গুণন হলো। এবার এটার সঙ্গে এটার গুণন প্লাস ay bz j ডট কত k হয়েছে। আচ্ছা, এবার এটা প্লাস এটার সঙ্গে এটা az bx k
কে ডট আই, ঠিক আছে, এটার সঙ্গে এটা এ জেড বি ওয়াই কে কে ডট কত জে হয়েছে, এটার সঙ্গে এটার গুণন প্লাস এ জেড বি জেড কে ডট কত কে হয়েছে। এবার আসো আমরা সলভ করি। সেটা হচ্ছে দেখো যে এটার মধ্যে তো গুণ বীজগণিতিক যে মানে স্কেলার রাশিগুলো ছিল তাদের মধ্যে তো বীজগণিতিক গুণ হয়েই গেছে, কিন্তু এখন ভেক্টর গুণ এটা বলো তো আই ডট আই মানে কত 1, তাহলে কত হলো এ এক্স বি এক্স, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো আই ডট জে মানে কত 0, তার মানে টোটালটাই 0, তার মানে এটা হচ্ছে কি 0। এটাও কত আই ডট কে 0, তার মানে টোটাল 0। আচ্ছা এটাও কি জে ডট কে জে ডট আই, এটাও কি 0। এবার দেখো এ ওয়াই বি ওয়াই জে ইন ডট জে, তার মানে জে ডট জে মানে কত 1, তাহলে এটা প্লাস এ ওয়াই বি ওয়াই, ঠিক আছে। এবার দেখো জে ডট কে, এটা যেহেতু কত 90 ডিগ্রি, তার মানে এটাও কত 0, এটাও কত 0, এটাও কত 0। এখন এটা দেখো এ জেড বি জেড কে ডট কে, কে ডট কে মানে কত 1, তাহলে প্লাস এ জেড বি জেড হয়েছে। তার মানে কি বুঝলাম যে উপাংশের মাধ্যমে দুইটা ভেক্টরের যখন আমরা ডট গুণন করব উপাংশের মাধ্যমে, ঠিক আছে, উপাংশের মাধ্যমে দুইটা ভেক্টরের যখন আমরা ডট গুণন করব তখন ডট গুণনটা হবে কি যে দুইটা ভেক্টরের ডট গুণন ইজ ইকুয়াল টু প্রত্যেকটা অক্ষ বরাবর ভেক্টরগুলোর যে স্কেলার অংশ রয়েছে তার গুণফলের যোগ, ঠিক আছে। যেমন দেখো এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের যে স্কেলার অংশ রয়েছে আর এক্স অক্ষ বরাবর বি ভেক্টরের যে স্কেলার অংশ রয়েছে তাদের গুণ, সিম্পল বীজগাণিতিক গুণ, প্লাস ওয়াই অক্ষ বরাবর তাদের যে উপাংশ রয়েছে স্কেলার তার গুণ, প্লাস জেড অক্ষ বরাবর তাদের যে উপাংশ রয়েছে তার কি গুণ। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইখানে একটা আমরা প্র্যাকটিস করে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমরা একটু প্র্যাকটিস করে নিই। দেখো এ ভেক্টর 3i প্লাস 5j প্লাস 6k, হ্যাঁ। আচ্ছা আর বি ভেক্টর হচ্ছে -10i প্লাস 7j মাইনাস 5k, হ্যাঁ। এখন তোমাকে বলছে এ ডট বি, তো তুমি জানো এ ডট বি মানে কি ওই দুইটা ভেক্টরের ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর যে স্কেলার মান আছে সেগুলোর কি গুণ দিয়ে যোগ। তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর এ এর অংশ কত 3 আর এক্স অক্ষ বরাবর বি এর অংশ কত -10, তাহলে কত 3 10 30 -30, ঠিক আছে, প্লাস। এবার দেখো তো ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টর অংশ কত 5 আর ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টর অংশ কত 7, ঠিক আছে, তাহলে কত 5 7 কত 35, ঠিক আছে। এ ভেক্টরের জেড অক্ষ বরাবর অংশ কত 6 আর জেড অক্ষ বরাবর অংশ কত -5, তাহলে প্লাস কত -30, 5 6 30 মাইনাস, এবার -30 প্লাস 35 -30, তাহলে কত হলো -60 প্লাস 35, তার মানে কত হলো -25, ঠিক আছে। দিস ইজ কি, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আরেকটা প্র্যাকটিস করে দিই। হ্যাঁ, আরেকটা প্র্যাকটিস করি আমরা। দেখো আরেকটা জায়গাতে দেওয়া আছে, ধরে নাও এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j, হ্যাঁ। আচ্ছা আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 5j প্লাস 3k হয়েছে। আচ্ছা এখন এ ডট কত বি, বলো তো এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশ কত 2, বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর কোনো অংশ আছে 9, তাহলে কত 0, তাহলে 0 এর সঙ্গে 2 গুণ করলে কত 0, প্লাস এ ভেক্টরের যে বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর অংশ কত মানে উপাংশের মান কত 3, বি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত 5, তাহলে 3 5 কত 15, ঠিক আছে, প্লাস। আচ্ছা এবার দেখো এ ভেক্টরের জেড অক্ষ বরাবর অংশ আছে 9 0 আর এর জেড অক্ষ বরাবর অংশ কত 3, তাহলে কত হবে 0 × 3 মানে কত 0, তার মানে কত 15। দিস ইজ অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আমাদের স্কেলার রাশির ডট গুণন বা স্কেলার গুণনের যে
অক্ষ বা উপাংশের সাহায্যে স্কেলার বা ডট গুণন যে বিষয়টা ছিল সেটা আমরা আলোচনা করে ফেললাম। এখন আমরা স্কেলার গুণন বা ডট গুণনের উদাহরণ দেখব, যেগুলো আমরা সিম্পলভাবে দেখেছি ক্লাস 9-10-এ। ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলোতে, সরি আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমরা তো 9-10-এ কিছু গুণ দেখেছি, তাই না? তো ওই গুণগুলোর মধ্যে কোনগুলো স্কেলার আর কোনগুলো স্কেলার না, সেগুলো একটু আমরা দেখে নিই উদাহরণের সাহায্যে। তাহলে এখন আমরা স্কেলার গুণনের উদাহরণ দেখব, বা ডট গুণনের আমরা কি দেখব? উদাহরণ দেখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ডট গুণনের উদাহরণ কি? 1 নম্বর, দুইটা উদাহরণ দিব যেটা আমরা জানি ভালোভাবে, সেই দুটাই উদাহরণ দিব, তাহলে তোমাদের মনে থাকবে। সেটা হচ্ছে 1 নম্বর, ডিয়ার স্টুডেন্ট, তোমরা 9-10-এ করেছো কি, যে বল এবং সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। এখন তোমরাই বলো, বল এবং সরণ যে গুণ করলা, গুণ করে যে কাজ পেলা, সেটা কি রাশি? স্কেলার রাশি। আর যে দুজনকে গুণ করলা, বল এবং সরণ, তারা কি রাশি? ভেক্টর রাশি। তার মানে তুমি দুইটা ভেক্টর রাশির গুণ করে কাজ তথা স্কেলার রাশি পেলা। তাহলে এই দুইটা ভেক্টর রাশির গুণনকে তুমি কি বলবা? স্কেলার রাশি বলবা। বলবা না? মানে স্কেলার গুণন বলবা না? বলবা না। তার মানে বল এবং সরণ এই দুইটা ভেক্টর রাশির গুণনে তুমি যে ফলাফল কাজ পাবা সেটা স্কেলার। এই কারণে বল এবং সরণ এই দুইটা ভেক্টরের গুণনকে আমরা কি গুণন বলবো? ডট গুণন। তাহলে আমরা এখন থেকে এটা লিখতে পারবো যে ডাব্লু হচ্ছে এফ এবং এস এর কি গুণন? ডট গুণন। এফ হচ্ছে বল, এস হচ্ছে কি? সরণ। কি বোঝা গেছে? তার মানে ডাব্লু হচ্ছে বল এবং সরণের কি গুণন? ডট গুণন। ওকে, আর এটা থেকে আমরা ভেঙে লিখতে পারি কি? এফ এস কি? কস থিটা। আর এটাই মনে হয় আমরা দেখেছিলাম 9-10-এ, কেউ যদি দেখে থাকো। আর ইন্টারমিডিয়েটে আমরা দেখব। ঠিক আছে, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। হ্যাঁ, আচ্ছা, এবার 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার এক্সাম্পল হচ্ছে, ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে সিম্পলভাবে বলি, ডাব্লু ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লু ভাগ টি। এখন ডাব্লুর পরিবর্তে যদি এফ এস ভাগ টি বসাই আমি, তাহলে এফ এস ভাগ টি মানে কত? ভি। তার মানে পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ভি। ঠিক আছে, তার মানে বল, ভালো করে শোনো, বল এবং বেগ যদি গুণ করো, করে যে রাশিটা পাবা সেটা হচ্ছে কি? ক্ষমতা। তাহলে বল এবং, প্লিজ, বল এবং বেগ গুণ করে তুমি যে রাশিটা পাবা সেটা ক্ষমতা। আর ক্ষমতা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। তাহলে বল এবং বেগ দুইটা ভেক্টর রাশি গুণ করে তুমি যে রাশিটা পেলা ক্ষমতা, সেটা স্কেলার রাশি। তাহলে বল এবং বেগের যে গুণ হলো সেটা কি গুণন? ডট গুণন। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে পি ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট কি? ভি ভেক্টর। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এইখানে যে তুমি পিটা বের করবা, একে বলা হয় তাৎক্ষণিক ক্ষমতা। কি ক্ষমতা? তাৎক্ষণিক ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে এই লেকচার পেয়ে যাবা। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে ভি হচ্ছে কি? যেই মুহূর্তে ক্ষমতা নির্ণয় করবা সেই মুহূর্তের বেগ, আর এটা হচ্ছে কি? বল, ওই মুহূর্তে। বুঝতে পেরেছ? তাহলে তাৎক্ষণিক ক্ষমতা হচ্ছে ভেক্টর এর ডট গুণনের একটা কি? এক্সাম্পল, তাই না? আচ্ছা, ডিয়ার স্টুডেন্ট, আমাদের মোটামুটি বেসিক শেষ। এখন আমরা স্কেলার বা ডট গুণনের যে ম্যাথগুলো হতে পারে, ঠিক আছে, এবং ওই ম্যাথের সঙ্গে যে আরও বেসিক থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস 4j এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3k এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে এই দুইটা ভেক্টরের। তো আমরা কি জানি? আমরা জানি যে ডট গুণনে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকে কস থিটা। ওই থিটাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা ডট গুণনের সাহায্যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটাও লিখতে পারি, আবার এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ এক্স
bx প্লাস ay by প্লাস az bz। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা লিখতে পারি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে a ডট b ইজিক্যাল টু, যেহেতু উপাংশের মাধ্যমে দুইটা ভেক্টর প্রকাশিত আছে, সেহেতু আমরা a ডট b ইজিক্যাল টু যে উপাংশের মাধ্যমে আমরা লিখেছি a ডট b কে, তার সাহায্যে আমরা a ডট bটা বের করব। ঠিক আছে, তারপরে আবার a ডট bটা এখানে আমরা বসিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা থেটাটা পেয়ে যাব। আচ্ছা, প্রসেসটা আমরা করি, তাহলে তোমরা হয়তো ক্লিয়ার কনসেপ্টে বুঝতে পারতা। তো আমরা প্রথমে a ডট b বের করব, কার সাহায্যে? উপাংশের সাহায্যে, দিয়ে এখানে বসাই দেবো, তাহলে থেটাটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে a ডট b মানে কি? আমরা জানি যে প্রত্যেকটা অক্ষ বরাবর ভেক্টরগুলোর যে স্কেলার অংশ আছে তার কি ফল? যোগফল। তাহলে এটা 3 আর এটা কত? -2, তাহলে কত? 3 দুগুণ 6, সামনে মাইনাস, তাই না? আচ্ছা, এবার প্লাস দিলাম, দিয়ে এবার দেখো অয় অক্ষ বরাবর এর অংশ হচ্ছে -4, কিন্তু এর অয় অক্ষ বরাবর কোনো অংশ নাই, অর্থাৎ এর অয় অক্ষ বরাবর অংশটা হচ্ছে কি? 0। তাহলে অয় অক্ষ বরাবর অংশ যদি কি হয়? 0 হয়, তাহলে কি করব? 0 লিখে দিব, কারণ গুণ করলে 0 হবে। আচ্ছা, এবার এর জেড অক্ষ বরাবর অংশ 0, কিন্তু এর জেড অক্ষ বরাবর অংশ হচ্ছে 3, তাহলে 0 আর 3 গুণ করলে কি? এটাও 0। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? -6। তাহলে a ডট b ইজিক্যাল টু কত? -6। আবার আমরা জানি a ডট b মানে কি? ab cos θ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ab cos θ ইজিক্যাল টু কত? -6। অতএব cos θ ইজিক্যাল টু -6 ডিভাইড বাই ab। ab হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টরের মান, তাই না? তাহলে আমরা এখানে a বের করতে পারি, a ভেক্টরের মান হচ্ছে কত? 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, সমান সমান কত? 9 16, তার মানে কত? 25, তার মানে কত? 5, তাই না? আচ্ছা, b ভেক্টরের মান হচ্ছে √-2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান √, কত? 4 প্লাস 3 3 9, তারপর √1/3 13, তাই না? এখন আমরা যদি এখানে বসিয়ে দিই -6 ডিভাইডেড বাই √13 ইন্টু রুট বলছি জাস্ট 5, হ্যাঁ, তাহলে cos θ ইজিক্যাল টু এত। অতএব θ ইজিক্যাল টু cos ইনভার্স -6 ডিভাইডেড বাই √13 ইন্টু কত? 5 ইজিক্যাল টু, এটা আমি ক্যালকুলেশন করে রেখেছি, ক্যালকুলেশনটা তোমার হবে 109.41 ডিগ্রি। ঠিক আছে, 109.41 ডিগ্রি, তাহলে 109.41 ডিগ্রি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। উঠিয়ে নাও সবাই, হ্যাঁ, ম্যাথটি উঠিয়ে নাও। হয়েছে উঠানো? ওকে, এখন আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। হ্যাঁ, দেখো আমরা কিন্তু a ডট b কিন্তু দুইটা ভাবেই লিখতে পারি। a ডট b ইজিক্যাল টু ab cos θ, আবার a ডট b হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। এটার মাধ্যমে আমরা a ডট b বের করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, a আর b এর মান আমার জানা, তাহলে থেটাটা আমার কি হয়ে যাবে? বের হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে বসাই দিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে যে কোশ্চিনটা আমি এখনো মিশিয়ে দিইনি, কোশ্চিন মিশিয়ে দিই আমরা। পরবর্তী ম্যাথ কোশ্চিন, প্রমাণ করো, বলছে প্রমাণ করো। কি প্রমাণ করো? a ভেক্টর ইজ ইকাল টু i প্লাস 2j প্লাস 3k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j পরস্পর কি? লম্ব। এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা দেখি যে এদের দুইজনের মধ্যবর্তী কোণ 90 মানে এদের ডট গুণন 0 হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে a ডট b ইজ ইকাল টু i প্লাস ও, একবারই করে দিই। দেখো এর x অক্ষ বরাবর অংশ 1, এর x অক্ষ বরাবর অংশ 2, তাহলে গুণ করলে কত হবে? 2 প্লাস এর y অক্ষ বরাবর অংশ 2, এর y অক্ষ বরাবর অংশ -1, তাহলে কি হবে? -2 প্লাস এর y অক্ষ বরাবর অংশ 3, এর y অক্ষ বরাবর কোনো অংশ নাই 0, তাহলে গুণ করলে কত হবে? 0। তাহলে যেটা দাঁড়ালো 2 প্লাস মাইনাসে
মাইনাস হয়ে গেল 2, তাহলে 2 2 কেটে গিয়ে কত হয়ে গেল 0। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর এর ডট গুণন কত হয়ে গেছে 0 হয়ে গেছে। যেহেতু এ এবং বি ভেক্টরের ডট গুণন 0 হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি লম্ব। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার পরবর্তী ম্যাথে যাই আমরা। আমাদের এই ম্যাথ হয়ে গেল। ওকে, কোশ্চেন হচ্ছে যে এর কোন মানের জন্য, এ এর কোন মানের জন্য জন্য এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস aj প্লাস k এবং এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i মাইনাস 2j মাইনাস 2k পরস্পর পরস্পর কি হবে লম্ব হবে। স্টুডেন্ট, এখানে বলেছে কি যে এ এর এই যে এ আছে, এর মান কি হলে এ ভেক্টর এবং বি ভেক্টর কি হবে লম্ব হবে। তো আমরা এখন এর মান বের করব যাতে এ আর বি কি হয় লম্ব হয়। তো ধরে নিই আমরা যে এ বি লম্ব, তাহলে এ বি যদি লম্ব হয় তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কত 0। ধরে নিলাম যে এ এবং বি লম্ব, তাহলে এ ডট বি কি হবে 0 হবে। আচ্ছা, 0 বসিয়ে দিলাম। এখন এ ডট বি যদি আমরা ফলাফলটা বের করি তাহলে কি হবে দেখো, এখানে আই এর সহগ 2 আর এখানে আই এর সহগ হচ্ছে কত 4, তাহলে গুণ করলে কত হবে 4 দুগুণ 8 প্লাস এখানে জে এর সহগ এ, এখানে জে এর সহগ হচ্ছে -2, গুণ করলে কত হবে -2a প্লাস এখানে কে এর সহগ 1, এখানে কে এর সহগ -2, গুণ করলে কত হবে -2 ইজ ইকুয়াল টু কত 0। এখন আমরা 8 - 2a - 2 ইজ ইকুয়াল টু কি বসালাম 0। এখন এখান থেকে যদি আমরা করি তাহলে 6 - 2a ইজ ইকুয়াল টু কত 0। তাহলে অতএব 2a ইজ ইকুয়াল টু কত 6, অতএব a ইজ ইকুয়াল টু কত 3। তার মানে এ আর বি লম্ব ধরলাম, লম্ব ধরার কারণে a এর মান কত বের হলো 3। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে a এর মান যদি 3 হয় তাহলে a এবং b কি হবে লম্ব হবে। উল্টা করে যদি আমরা ভাবি, এর মান দেখো দুটাকে লম্ব ধরলাম, আর লম্ব ধরার কারণে এর মান কত বের হলো 3। তার মানে এর মান 3 এর জন্য এ এবং বিটা কি লম্ব। কি বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই অঙ্কটাও সলভ হয়ে গেল। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা তো জেনে গেছি যে কাজ হচ্ছে ভেক্টর রাশি বল এবং ভেক্টর রাশি সরণের কি গুণন স্কেলার গুণন, তাই না? তাহলে আমরা ওই সংক্রান্ত একটা ম্যাথ এখন করব। সেটা হচ্ছে কি যে f ইজ ইকুয়াল টু -i প্লাস 2j প্লাস 3k নিউটন, ঠিক আছে? আর প্রশ্নটা হচ্ছে যে এত ধ্রুব বল জেড অক্ষ বরাবর বরাবর গতিশীল কণার উপর প্রয়োগ হওয়ায় কণাটির জেড অক্ষ বরাবর 4 মিটার সরণ হলো। কৃত কাজ কত? ডিয়ার স্টুডেন্ট, মানে জেড অক্ষ বরাবর 4 মিটার সরণ হওয়া পর্যন্ত এই বলটা ওর উপরে ক্রিয়া করেছে। এখন বলেছে তোমাকে যে কৃত কাজ কত। তো আমরা বল জানি, এখন সরণও জানতে পারবো। সরণ এস হচ্ছে কি কোন দিকে 4, কোন দিকে জেড অক্ষ বরাবর, তাই না? তাহলে এখানে কি দিয়ে দিলাম আমি কে। হয়েছে? কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এফ জানা এস জানা, হ্যাঁ। তাহলে ডাব্লিউ আমরা কি বের করবো কৃত কাজ এফ ডট কত এস। এফ এর মানটা বসাই দিই -i প্লাস 2j বসালাম, যেহেতু কাজের ক্ষেত্রে আমরা প্রথম করতেছি, আর এস হচ্ছে 4k, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি দেখো এখানে এক্স এর হচ্ছে
এক্স এর সহগ কত -1 আর এখানে এক্স এর সহগ কত 0 0 না, তাহলে কি হবে এখানে 0 হয়ে যাবে। এখানে জে এর সহগ 2 কিন্তু এখানে জে এর সহগ 0, তাহলে কি হয়ে যাবে গুণ 0। এখানে কে এর সহগ 3 এখানে কে এর সহগ কত 4, তাহলে গুণ করলে কত হবে 3 4 12, তার মানে 12 জুল অ্যান্সার। তার মানে কৃত কাজটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট 12 জুল। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। উঠে নিবা সবাই, পজ করে উঠে নিবা, হ্যাঁ, যেহেতু অঙ্ক আমি বুঝিয়ে দিয়ে করে দিচ্ছি তাহলে তো ওয়েট করার কোনো দরকার নাই, তোমরা পজ করে উঠাই নিতে পারবা বা বারবার দেখতে পারবা। এবার আমরা আরেক ধরনের ম্যাথ, সেটা হচ্ছে যে কোশ্চিন এ ভেক্টর ইজ ইকুয়াল টু I minus 2j, হ্যাঁ। আচ্ছা বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i plus 3k, হ্যাঁ। আচ্ছা এবং সি ভেক্টর ইজ ইকুয়াল টু I plus j, ক্লিয়ার। এখন বলছে এক্স অক্ষ এবং সি ভেক্টর বরাবর এ প্লাস বি এর কি লম্ব অভিক্ষেপ কি করো নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট অঙ্কটা তোমরা উঠিয়ে ফেলো আর আমি একটু মার্কারে কালি দিয়ে নিই, হ্যাঁ। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের উঠানো হয়ে গেছে। এখন আমরা ম্যাথটা সলভ করব। এখানে কি বলেছে একটু খেয়াল করিও, সেটা হচ্ছে যে এই যে এ প্লাস বি ভেক্টরের, ঠিক আছে, কোন ভেক্টর বরাবর সি ভেক্টর বরাবর এবং এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ বলছে, তাই না। তাহলে আমরা আগে এ ভেক্টর এ প্লাস বি ভেক্টরটা নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, আমরা যদি যোগ করি এটা আই এটা 2i কত 3i, হ্যাঁ। এটা হচ্ছে -2j, তাহলে এদিকে 2 এদিকে j নাই আর এদিকে হচ্ছে কত 3k, তাহলে কত 3k। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। এখন এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর প্রথমটা সলভ করি আগে, এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ কত। তাহলে এই ভেক্টরে দেখো তো এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত 3 না, তাহলে অভিক্ষেপ কত 3। তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে যে এক্স অক্ষ বরাবর এ প্লাস বি এর লম্ব অভিক্ষেপ কত 3, ঠিক আছে। কারণ তুমি খেয়াল করো এই ভেক্টরটা, তাহলে বুঝতে পারবা এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান হচ্ছে 3, অয় অক্ষ বরাবর অভিক্ষেপ বা উপাংশের মান হচ্ছে 2 কিন্তু নেগেটিভ দিকে, আর বা তাহলে -2 কিন্তু দিতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে জেড অক্ষ বরাবর কত 3, ঠিক আছে। তাহলে আমাদের 3 অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এবার বলছে সি ভেক্টর বরাবর, তো এ প্লাস বি এর সি ভেক্টর বরাবর উপাংশ আমরা জানি এ প্লাস বি কস থেটা, ঠিক আছে। এটা হচ্ছে এ প্লাস বি এর কি উপাংশ কোন বরাবর সি বরাবর। তাহলে কি আমরা জানি যে কোনো ভেক্টরের কোনো অক্ষ বরাবর উপাংশের মান বা অভিক্ষেপ হচ্ছে ওই দুইটা ভেক্টরের কি গুণন ডট গুণনকে যে ভেক্টর বরাবর আমরা অভিক্ষেপ নির্ণয় করব সে ভেক্টরের মান দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা যেটা পাবো এ প্লাস বি তো আমাদের জানা আছে এইটা, আর সি তো আমাদের জানা আছে এইটা, তাহলে আমরা ডট গুণন করে ফেলি। এখানে আয়ের সহগ 3, এখানে আয়ের সহগ কত 1, তাহলে কত হলো 3, প্লাস এখানে জে এর সহগ -2, এখানে জে এর সহগ 1, তাহলে -2, এখানে কে এর সহগ 3 কিন্তু এখানে কে এর সহগ 0, তার মানে কত 0, ঠিক আছে। ডিভাইডেড বাই সি এর মান কত, সি এর মান √ হচ্ছে 1 + 1 স্কয়ার, দিল যা না দিল তা, কারণ এরও সহগ 1 এরও সহগ 1। এখন সমান সমান আমরা যদি লিখি তাহলে 3 - 2 ডিভাইডেড বাই √2, তাহলে কত দাঁড়ালো, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। তাহলে এ প্লাস বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ কোন বরাবর সি বরাবর হচ্ছে 1 ডিভাইডেড বাই √2,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথ। এখন আমরা তো অভিক্ষেপ করলাম, এখন আমরা উপাংশের অঙ্ক করব, যে একটা ভেক্টর বরাবর অন্য ভেক্টরের উপাংশ কত। আমরা এটা অভিক্ষেপ বা উপাংশের মান নির্ণয় করলাম, এখন আমরা উপাংশ নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা যে ম্যাথটা এখানে সিলেক্ট করেছি সেটা হচ্ছে বুয়েট পরীক্ষাতে এসেছিল, সেটা আমরা সিলেক্ট করেছি উপাংশ ম্যাথ, সেটা এখন এখানে আমরা সলভ করব। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এটা বুয়েটে 19-20 এসেছিল। আই প্লাস জে, হ্যাঁ, ভেক্টরের দিকে, হ্যাঁ, দিকে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j ভেক্টরের উপাংশ নির্ণয় কর। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা কি করব, দেখো বলছে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বলো তো আগে এই ভেক্টর বরাবর অভিক্ষেপ কত। ঠিক আছে, তাহলে এই ভেক্টর বরাবর অভিক্ষেপ হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের কি গুণন, ডট গুণন। ঠিক আছে, ডিভাইড বাই এই ভেক্টর বরাবর, যেহেতু এই ভেক্টরের মান কত 1 প্লাস কত 1, কারণ স্কয়ার করলে 1 থাকবে। এখন যেহেতু উপাংশ, তার মানে একটা একক ভেক্টর যোগ করতে হবে। কি একক ভেক্টর? যে ভেক্টরের দিকে তুমি উপাংশ নির্ণয় করছো ওই ভেক্টরের একক ভেক্টর। তার অর্থ হচ্ছে এই ভেক্টর বরাবর একক ভেক্টর, এই ভেক্টর বরাবর একক ভেক্টর মানে কি এরই একক ভেক্টর। তাহলে এখানে আমরা ইনক্লুড করে দেব। তাহলে এর একক ভেক্টর কি হবে, এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা কি ভাগ, তার মানে কত √2। ক্লিয়ার? কেন √2 হলো 1 প্লাস 1, কি বুঝা গেছে স্টুডেন্ট? তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 2 আর এখানে 1 তাহলে কত 2 প্লাস এখানে 3 1 তাহলে কত 3 ডিভাইড বাই কত √2, আর এটা হচ্ছে 1 প্লাস জে ডিভাইড বাই কত √2। ঠিক আছে, তাহলে কত হলো 5, আর এটা √2 কত হলো √2 ঠিক আছে, i প্লাস কত জে। দিস ইজ অ্যান্সার। এটাই হচ্ছে এই ভেক্টরের দিকে এ ভেক্টরের কি উপাংশ নির্ণয়, মানে i প্লাস জে ভেক্টরের দিকে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j ভেক্টরের কি উপাংশ। তাহলে প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি যে কাজটা করেছি এই ভেক্টর বরাবর যে অভিক্ষেপ ছিল সে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর যে অভিক্ষেপ বের হয়েছে তার সঙ্গে একক ভেক্টর অ্যাড করেছি। কি একক ভেক্টর? যে ভেক্টরের দিকে তুমি অভিক্ষেপ বা উপাংশ মানে উপাংশ নির্ণয় করতে চাচ্ছ ওই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর, ওই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর মানে কি ওই ভেক্টরের একক ভেক্টর, সেটা অ্যাড করে দিয়েছি। কথা বুঝতে পেরেছো? অ্যান্সার ওকে। আশা করি তোমরা ম্যাথটা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আরেকটা ম্যাথ করি, আরও ম্যাথ করবো, আমরা অনেকগুলো ম্যাথ করব। তাহলে এটা সলভ হলো ওকে। এখন স্টুডেন্ট বলছে যে কোশ্চিন, দুটি গাড়ি এ ও বি, হ্যাঁ, তাদের বেগের উলম্ব উপাংশ যথাক্রমে কত √3 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড, ও অনুভূমিক উপাংশ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাদের পথের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট, দুইটা গাড়ির বেগ দেওয়া আছে, কারণ দুইটা গাড়ির বেগের উলম্ব এবং অনুভূমিক উপাংশ যদি দেওয়া থাকে তাহলে দুইটা গাড়ির বেগ আমরা বের করতে পারবো না? পারবো। এখন জিজ্ঞাসা করেছে তাদের পথের অন্তর্ভুক্ত কোণ কত। তো আমরা কি করব, দুইটা গাড়ির যে বেগ হবে ওই বেগ দ্বয়ের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে সেটাই হবে তাদের পথের অন্তর্ভুক্ত কি কোণ। তাহলে দুইটা গাড়ির বেগকে আমরা লিখে ফেলি। এ গাড়ির বেগকে আমি দিলাম VA,
তো এ গাড়ির বেগের উলম্ব বরাবর অংশ এটা আর অনুভূমিক বরাবর অংশ এটা, তাহলে এটা যেহেতু দিলাম তাহলে আই, কারণ 1 এর সঙ্গে আই দিলে আই হয়, প্লাস √3 কত জে। এটা হচ্ছে প্রথম গাড়ির বেগ। দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে অনুভূমিক অপাংশ কত 2i আর উলম্ব উপাংশ কত হচ্ছে 2, তাহলে 2j। এটা হলো। এখন এই দুইটা গাড়ির কি বের করতে হবে? পথের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমি এই দুইটা বেগের পথের অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে পারি, তাহলে দুইটা গাড়ির বেগের মধ্যবর্তী কোণ যদি বের করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে তাদের পথের অন্তর্ভুক্ত কোণ। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এটা কিভাবে বের করব? দেখো দুইটা ভেক্টরই রিপ্রেজেন্ট করা আছে উপাংশের মাধ্যমে, তাহলে আমরা ডট গুণনের সাহায্য নিব। তো ডট গুণনের সাহায্য নেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে ডট গুণনে প্রথমে যেমন ধরো ভি এ ডট ভিবি, এটা সমান সমান আমরা লিখতে পারবো ভি এ ভিবি কি থেটা কস থেটা। আবার আমরা লিখতে পারবো ভি এ ডট ভিবি সমান সমান লিখতে পারবো ভি এক্স ভিবি এক্স, তাই না? ভি এ এক্স তারপরে ভিবি এক্স প্লাস ভি এ ওয়াই ভি বি ওয়াই প্লাস ভি এ জে জেড আর কি ভিবি জেড, এটা লিখতে পারবো কিনা আমরা? তাহলে আমরা প্রথমে কি করব, এই উপাংশের সাহায্যে ডট গুণন বের করে ওই ডট গুণনটা এখানে বসালেই আমরা যেহেতু ভি এর মান ভিবি এর মান বের করতে পারবো, থেটাটা বের হয়ে যাবে আগের মতো প্রথমে যে অঙ্কটা করেছিলাম আমরা, তাই না? তাহলে আমরা এখানে ডট গুণনটা বের করে ফেলি। ডট গুণনটা কত হচ্ছে যে এর এক্স অক্ষ বরাবর অংশ কত 1, এর এক্স অক্ষ বরাবর অংশ হচ্ছে 2, তাহলে 2 একে 2 প্লাস এর অয় অক্ষ বরাবর হচ্ছে √3, এর অয় অক্ষ বরাবর হচ্ছে 2, তাহলে গুণ করলে কত হবে 2√3। আর কিছু আছে যেটা অক্ষ বরাবর নাই, তাহলে দরকার নাই। এবার আমরা কি করব, এবার ভি এ ভিবি, তাহলে এটার পরিবর্তে এটা আমরা পেলাম, তাই না? তাহলে অতএব ভি এ ডট ভিবি আমরা পেয়ে গেলাম 2 × 1 প্লাস √3, যদি কমন নিই আর কি। এখন ভি এ ডট ভিবি এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে ভি এ ভিবি কি থেটা কস থেটা সমান সমান কত 2 × 1 প্লাস কত √3, তাই না? এখন ভি এ আর ভিবি এর মান বসায় দাও। তাহলে ভি এখান থেকে যদি আমি ভি এর মানটা কালেক্ট করি তাহলে কত হবে দেখো তো, 1 স্কোয়ার আর √3 স্কোয়ার, তাহলে কত হলো 1 প্লাস 3, তাহলে কত হলো 4, তার মানে কত হলো 2, তাই না? আচ্ছা, এবার ভিবি ইজ ইকুয়াল টু √ওভার কত 2 × 2 = 4, 2 × 2 = 4, একবারে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 8, এই 8কে যদি আমি ভেঙে নিই তাহলে কত হবে 2√2, ঠিক আছে? কত 2√2। তাহলে আমার ভি এও জানা ভিবিও জানা। এবার এখন বসাই দিই আমি, ভি এ কত, ভি এ হচ্ছে 2 আর ভিবি হচ্ছে কত 2 × √2 কস কত থেটা, তাহলে 2 × 1 প্লাস √3। ডিয়ার স্টুডেন্ট, এই দিক থেকে 2 এই দিক থেকে 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos theta is equal to 1 plus √3 divided by 2√2, ঠিক আছে? এখান থেকে theta is equal to cos inverse 1 plus √3 divided by 2√2, ঠিক আছে? তাহলে theta is equal to কত বের হবে? theta is equal to যেটা বের হবে সেটা হচ্ছে 5 মানে 15 ডিগ্রি। তার মানে যেহেতু তাদের বেগের মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি, তার মানে তাদের পথের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এটা সামান্তরিকের সূত্র দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিভিন্নভাবে একটা অঙ্ক করা যেতে পারে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে দিক কোসাইন। কি কোসাইন? দিক কোসাইন। যদিও বা এটা আমরা ভেক্টরের বিভাজনে করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু তারপরে এইখানে একটু তোমাদের আমি আবার আলোচনা করিয়ে দেব। এর মূল বেসিকটা, এখন আমরা যে দিক কোসাইন করব এর মূল বেসিক যেটা, সেটা কিন্তু আমরা ভেক্টর বিভাজনে শিখে ফেলেছি। সেটা হচ্ছে কি, দিক কোসাইন কাকে বলে? দিক কোসাইন, ঠিক আছে? দিক কোসাইন, দিক কোসাইনের ইংলিশ হচ্ছে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। ডিয়ার স্টুডেন্ট, ডিরেকশন কোসাইন কাকে বলে? কোনো ভেক্টর এক্স ওয়াই এবং জেড অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে, যে কোণ তৈরি করবে সেই কোণের কোসাইনকে বলা হবে ওই ভেক্টরের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। ক্লিয়ার? তাহলে
একটা ভেক্টর ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ঠিক আছে? তাহলে একটা ভেক্টর ধরে নাও এটা এ ভেক্টর। এখন এ ভেক্টর এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের পজিটিভ দিকের সঙ্গে বিটা এবং জেড অক্ষের পজিটিভ দিকের সঙ্গে গামা কোণ তৈরি করলো। তাহলে এই এ ভেক্টরের কোসাইন হচ্ছে কস আলফা, ঠিক আছে, কস বিটা, কস কি গামা। এটাই হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন, কস আলফা, কস বিটা, কস কি গামা। ক্লিয়ার? এখন এ ভেক্টরটা যদি কি হয়ে যায় এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হয়ে যায়, অর্থাৎ এ ভেক্টরের যদি এক্স অক্ষ বরাবর অংশ এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, জেড অক্ষ বরাবর এ জেড থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা জানি যে কোনো ভেক্টর কোনো অক্ষের সাথে যে কোণ তৈরি করে সে অক্ষ বরাবর তার উপাংশের মান বা অভিক্ষেপ হচ্ছে ওই ভেক্টরের মান এবং সে কোণ। এটা আমরা কিছুক্ষণ আগে তো শিখলাম, ভেক্টর বিভাজনও শিখেছি। তাহলে বলতো এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এ কস আলফা সমান সমান কত? এক্স অক্ষ বরাবর উপাংশ এক্স। তাহলে লেখা যাবে না? যাবে না? যাবে। ঠিক আছে, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ কত? উপাংশের মান কত? এ কস আলফা, তাই না? কারণ এই ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? আলফা। তাহলে এ কস আলফা ইজ ইকুয়াল টু এক্স, কারণ ওখান থেকে আবার দেখতে পেলাম ওর এক্স অক্ষ বরাবর অংশ এক্স। তাহলে লেখা যাবে না? যাবে না? যাবে। আবার এ ভেক্টরের বি যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে, উপাংশের মান হচ্ছে বিটা সমান সমান কত? এ ওয়াই। যাবে না? যাবে না? আবার এ কস গামাটা হচ্ছে এ ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ এ জেড। লেখা যাবে না? যাবে না? আর এখান থেকে তখন আমরা আলফাটা বের করে নিতে পারবো। কিভাবে? দেখো, cos আলফা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ, অতএব আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এ এক্স ডিভাইড বাই কত? এ। অর্থাৎ কোনো ভেক্টর এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে সেই কোণ ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স অক্ষ বরাবর ওই ভেক্টরের মান ডিভাইড বাই ওই ভেক্টরের মান। এক্স অক্ষ উপরে হবে এক্স অক্ষ বরাবর ওই ভেক্টরের উপাংশের মান, ঠিক আছে, মানে স্কেলার অংশ, আর নিচে হবে ওই ভেক্টরের কি মান। অনুরূপভাবে যদি আমরা লিখতে চাই যে ওয়াই অক্ষের সঙ্গে ওই ভেক্টর যে কোণ তৈরি করবে সেই কোণ বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ওয়াই অক্ষ বরাবর ওই ভেক্টরের অংশ ডিভাইড বাই ওই ভেক্টরের মান। যদি জেড অক্ষের সাথে ওই ভেক্টর যে কোণ তৈরি করবে সেটা বের করতে চাই, তাহলে গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ওই ভেক্টর জেড অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে, না জেড অক্ষের ওই ভেক্টর জেড অক্ষ বরাবর যে উপাংশ থাকবে ওই ভেক্টরের উপাংশের মান থাকবে সেটা ডিভাইড বাই ওই ভেক্টরের মান। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভেক্টর বিভাজনে তোমাদের দেখানো আছে যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ একটা ভেক্টর এর দিক কোসাইনগুলোর স্কয়ারের যোগফল কিন্তু 1 হয়। এটা আমরা ভেক্টর বিভাজনের লেকচারটা দেখে নিবা, ওখানে করে দিয়েছি, ঠিক আছে, এবং ওই সংক্রান্ত যে ম্যাথ ছিল সেটা ওখানে সলভ করা হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখন আমরা দিক কোসাইনটা কি এটা তো আগে বললাম তো যে করে দিয়েছি, তারপরে এখন আবার ইন্ট্রোডিউস করে দিলাম। এখন এ সম্পর্কে একটা ম্যাথও এখন করে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথটা সলভ করে নিই। আবারও বলে দিলাম, দিক কোসাইন কি? cos আলফা, cos বিটা, cos গামা, আর এগুলোর স্কয়ারের যোগ করলে কত হবে? 1 হবে, অর্থাৎ দিক কোসাইনগুলোর স্কয়ারের যোগ 1 হয়। এটা আমরা প্রমাণ করেছি কোথায়? ভেক্টর বিভাজনে গিয়ে দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সংক্রান্ত একটা অঙ্ক আমরা করে ফেলি, তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেনটা হচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i প্লাস 5k, তাই না? ভেক্টরটি এক্স কমা ওয়াই কমা জেড অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় কর। ডিয়ার স্টুডেন্ট, কোনো ধরনের চিন্তা করার দরকার নাই। কেন চিন্তা করার দরকার নাই? আমরা শিখেছি যে একটা ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে সেটা, কিন্তু এখানে চেয়েছে নেগেটিভ দিকের সঙ্গে। কোনো সমস্যা নাই, পজিটিভ দিকের সঙ্গে বের করে 180 থেকে বিয়োগ করে দিব, তাহলে নেগেটিভ দিকের সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো, একটা ভেক্টর এক্স অক্ষের পজিটিভ, এটা ধরে নাও এক্স অক্ষের পজিটিভ, আর এটা এক্স অক্ষের কি? নেগেটিভ।
এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ করে তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 180 মাইনাস কত 30 হয়ে গেছে না? তাহলে আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী বের করে ফেলবো। তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে সে আলফা ইজিক্যাল টু কস ইনভার্স এক্স অক্ষ বরাবর অংশ কত 5 আর এর টোটাল মান কত রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এটা কত হবে? কস ইনভার্স 5 ডিভাইড বাই কত রুট ওভার 25 প্লাস 25 মানে কত 50, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু লিখে ফেলি তাহলে কত হবে বলো তো? 25 না? তার মানে 5 ডিভাইড বাই 5 রুট 2, 5 5 কেটে গেল, তাহলে কত হলো? কস ইনভার্স 1 ভাগ রুট 2, কস ইনভার্স 1 ভাগ রুট 2 মানে আমার জানা মতে 45 ডিগ্রি, তাই না? 40 কত ডিগ্রি? 5 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পেয়ে গেলাম যে ভেক্টরটি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে কত? 45 ডিগ্রি। কিন্তু এটা তো আমার অ্যান্সার না, আমার অ্যান্সারটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকের সঙ্গে কি কোণ তৈরি করবে। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এ ভেক্টর যে কোণ তৈরি করবে তা, ঠিক আছে, কত? 180 মাইনাস 45, তাহলে কত হলো? 135 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, এটা হয়তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা বিটা বের করব। তাহলে বিটা আমরা বের করে ফেলি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স আর এর y অক্ষ বরাবর অংশ কত 0, নিচে হচ্ছে মান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, উপরে যেহেতু 0 যাই থাকুক না কেন কস ইনভার্স কত 0, কস ইনভার্স 0 মানে কত ডিগ্রি? কস ইনভার্স 0 মানে কত? 90 ডিগ্রি। তাহলে ভেক্টরটি y অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 90 ডিগ্রি। তাহলে y অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে y অক্ষের ঋণাত্মক দিকের সাথে এ ভেক্টর যে কোণ তৈরি করবে তা ইজিক্যাল টু 180 মাইনাস কত 90 ইজিক্যাল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা কি বের করব? গামা। তাহলে গামা এখানে লিখতেছি। আচ্ছা, দেখতে পাবা তো? আচ্ছা, না হলে মিশিয়ে দিই, হ্যাঁ, মিশিয়ে দিই। তাহলে কি হবে এবার? গামা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, বলো তো কি হবে? জেড অক্ষ বরাবর অংশ কত 5 আর মান কত 50, তাই না? তাহলে কস ইনভার্স 5, এটা হচ্ছে 5 রুট 2, 50 কে 5 রুট 2 আকারে লেখা যায়, এটা কেটে গেল, তাহলে এখনো কত 45 ডিগ্রি লিখে দিলাম। তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে? এ ভেক্টর যে কোণ তৈরি করবে তা কত? 180 মাইনাস 45, তার মানে 135 ডিগ্রি। তার মানে কি বুঝলাম? যে ভেক্টরটি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 45, কিন্তু নেগেটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 135। ভেক্টরটি ওয়াই অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 90 আর নেগেটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 90। আচ্ছা, জেড অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 45, নেগেটিভ দিকের সঙ্গে কোণ তৈরি করবে 135। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো, তাই না? আশা করি তো বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, সবাই উঠিয়ে নাও, ঠিক আছে? ওকে, উঠানো শেষ, পজ করে উঠে নিবা। ওকে, এবার আমরা আর একটু অন্য ধরনের অঙ্কে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু অন্য ধরনের কোশ্চেন এখন করব। সেটা হচ্ছে একক ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে, মধ্যবর্তী কোণ কি হলে? থিটা হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করবা?
এ ভেক্টর বি ভেক্টর এর মান হচ্ছে 2 sin থিটা ডিভাইড বাই 2। স্টুডেন্ট, এখানে যেটা বোঝাতে চেয়েছে যে দুইটা একক ভেক্টর, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, তাহলে এদের মান কিন্তু 1, যেহেতু একক ভেক্টর তাহলে মান কি হবে, 1 হবে না। এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। যদি মধ্যবর্তী কোণ থিটা হয়, দুটা একক ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তাদের যে বিয়োগফলের মান সেটা কি হবে, 2 sin তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক। এটা তোমাকে দেখাতে বলছে, ঠিক আছে। এটা অনেক জায়গাতে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারে থাকতে পারে, তো আমরা এটা দেখে নিব এখন, ঠিক আছে। এটা সূত্র, এটা একটা সূত্র, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে, ঠিক আছে, কিন্তু প্রমাণ করে দিচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে কি, আমরা নিয়ে নিই, কি নিব, বাম পক্ষ নিলাম, বাম পক্ষ, ছোটবেলার বাম ডান পক্ষ আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে বলো তো, রুট ওভার যেহেতু মান, তাহলে কি করব, এর মান স্কোয়ার, এর মান স্কোয়ার মানে কত, 1, এর মান স্কোয়ার মানে কত, 1, ঠিক আছে, প্লাস 2, এর মান কত, 1, এর মান কত, 1। আচ্ছা, এবার মধ্যবর্তী কোণ cos, এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ এবং মাইনাস বি এর লব্ধি না এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, 180 মাইনাস থিটা। আমি একবারই এখানে মাইনাস দিতে পারতাম, কিন্তু দিইনি বোঝানোর জন্য, ঠিক আছে। এটা যদি কাউরি বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কোন লেকচার দেখবা, তোমরা দেখবা সামান্তরিকের সূত্র লেকচার, ঠিক আছে। তাহলে 100% ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, রুট ওভার, যে এটা থেকে কিভাবে এটা লিখলাম, কেন এটা 180 মাইনাস থিটা লিখলাম, কারণ এখানে লব্ধি হচ্ছে কার কার লব্ধির মান, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান। তাহলে তাদের এখানে মধ্যবর্তী কোণ হিসেবে কে বসবে, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস থিটা, সেটাই লিখেছি। তাহলে 112 প্লাস 2 কস, এটা মাইনাস দিলাম, কস কত, থিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কি করলাম, 2টা কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে 1 মাইনাস কস কি থিটা। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো কি না জানি না আমি, 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2, অর্থাৎ 1 মাইনাস কস, এখানে যে থিটা থাকবে এখানে তার কি হবে, অর্ধেক, এবং সাইন স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, রুট ওভার 2 ইন্টু 2 সাইন স্কোয়ার, এখানে যে থিটা আছে তার অর্ধেক, ও সরি, এখানে থিটা হবে, এখানে যে থিটা থাকবে তার অর্ধেক, এটা সূত্র। তাহলে এখানে থিটা আছে, তাহলে অর্ধেক কত, থিটা ভাগ কত, 2। কথা বুঝতে পেরেছো? এখন বলো তো, 2 দুগুণে কত হবে, 4, সাইন স্কোয়ার থিটা ভাগ 2, 4কে রুট করলে কত হবে, 2, আর সাইন থিটা ভাগ 2। প্রুভ হয়েছে না? হয়েছে। দেখো, যে দুইটা একক ভেক্টরের, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে দুইটা একক ভেক্টরের বিয়োগফলের মান, ঠিক আছে, কি হবে, 2 সাইন তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আর কি অঙ্ক করতে হবে আমাদের সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের কি বাকি আছে আমরা একটু দেখি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটা ম্যাথ করব ত্রিভুজ সংক্রান্ত। এখন আমাদের ম্যাথগুলো হবে ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, ত্রিভুজের একটা ম্যাথ আমরা সলভ করব এখানে। বলছে দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু অন্য টপিকে, এটা ক্রস গুণনের টপিকে আমরা করব ক্ষেত্রফল। দেখাও যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে, হ্যাঁ, কমা বি ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 5k, হ্যাঁ, এবং সি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস মাইনাস 4k, তাই না? এটা হচ্ছে আমার তিনটা ভেক্টর দেওয়া আছে। বলছে দেখাও যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে। ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ কি করে, গঠন করে। ডিয়ার স্টুডেন্ট, সমকোণী ত্রিভুজ গঠন করবে, ঠিক আছে। তো প্রথমে আগে দেখতে হবে যে এরা তিনজন আর কি ত্রিভুজই গঠন করে কিনা, ঠিক আছে। তো আমরা ত্রিভুজ বিধি অনুসারে কি জানি, যে তিনটা ভেক্টর যদি একটা ত্রিভুজ গঠন করে, তাহলে যে কোনো দুইটা ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরে কি হবে, সমান হবে,
তাই না? কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা ভেক্টর তিনটা বাহু দ্বারা যদি ত্রিভুজের তিনটা বাহু যদি তিনটা ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, তাহলে যে কোনো দুইটি ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরে কি হবে? সমান হবে। কথা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমরা আগে প্রথমে দেখব যে এই তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ভেক্টরের যোগফল অপরটি সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝবো যে এই তিনটা ভেক্টর মিলে একটা ত্রিভুজ গঠন করবে, অর্থাৎ এই তিনটা ভেক্টর একটা তলে থাকবে। কথা বুঝতে পেরেছো? না হলে তিনটা ভেক্টর যদি একটা তলে না থাকে তাহলে ত্রিভুজ গঠন করবে? করবে না। ত্রিভুজ গঠন করলে তিনটা ভেক্টরই কয় তলে থাকবে? এক তলে থাকবে। তাহলে আমরা দেখব যে দুইটা ভেক্টরের যোগফল তৃতীয়টা সমান হচ্ছে কিনা। তাহলে আমরা একটু ট্রাই করি, এ আর বি যোগ করে দেখি সি হচ্ছে কিনা। দেখো এর 3i এর i, তাহলে কি 4i, এর কিন্তু 2i হচ্ছে না, হবে না, বাদ। এখন আমরা এ আর বি যোগ করে তো সি হলো না, এবার বি আর সি যোগ করে দেখি হচ্ছে কিনা। তাহলে বি আই, প্রথমটা টেস্ট করে বুঝে গেলাম আই মিলছে না, মানে তো আর মিলবেই না। এর আই এর 2i কত? 3i, এর 3i এর সঙ্গে মিলে গেছে। এর -3j এর -j, তার মানে -4j, কত 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 কত? এর -3j। আমার কি অঙ্ক তোলা ঠিক আছে না ভুল আছে? ও হো হো হো, একটু ভুল করছি আমি ডিয়ার স্টুডেন্ট, আমি একটু ভুল করেছি। আমি কোন জায়গায় ভুল করেছি? বি ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 3j প্লে সি ভেক্টর 2i প্লাস, এটা হবে প্লাস। হ্যাঁ, এবার দেখো এইটুকু অংশ -3 আর এইটুকু অংশ 1 যোগ করলে কত হবে? -2 হয়ে গেছে, মিলে গেছে। আবার এই 5কে এই -4কে এর সঙ্গে যোগ করলে কি 1কে, তার মানে মিলে গেছে। তার মানে বি প্লাস সি যদি আমি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 3i, এটা হচ্ছে -3 প্লাস জে -2j প্লাস কত? কে, যেটা হচ্ছে কি এ এর সমান। তার মানে দুটো ভেক্টরের যোগফল তৃতীয়টা সমান, তার মানে এই তিনটা ভেক্টর একটা ত্রিভুজ গঠন করবে। আর ত্রিভুজ গঠন করলেই তারা কয়টা তলে থাকবে? একটা তলে থাকবে। ওকে, এবার আমরা দেখব যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কিনা। তাহলে ত্রিভুজটি যদি সমকোণী হতে চায় তাহলে কি হতে হবে? তাহলে যেটা হতে হবে সেটা হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। কারণ এই তিনটা ত্রিভুজ তো ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করছে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে ওই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমি কি করব? আমি টেস্ট করে দেখব যে কোনো দুইটা ভেক্টর ডট গুণন 0 হচ্ছে কি না। তাহলে আমি প্রথমে এর সঙ্গে বি এর ডট গুণন করে দেখি। বলো এ ডট কত? বি। এ ডট বি করব কি? এর 3 এর 1 কত হবে? 3, এর -2 এর মাইনাস প্লাস দিলাম, এর -2 এর -3 তারপরে 6, আর এর 1 এর 5, তাহলে কত হলো? 5 হচ্ছে না, 0 হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না, তাহলে বাতিল। এবার আমি এ ডট সি করে দেখি হচ্ছে কিনা। তাহলে এ ডট কত? সি। ডিয়ার স্টুডেন্ট, এ ডট সি করলে 3 আর কত? 2, 3 2 6। আচ্ছা, -2 আর কত? 1, তাহলে হচ্ছে প্লাস দিলাম, -2 দিলাম। হ্যাঁ, আর এর হচ্ছে 1, এর হচ্ছে -4, তাহলে কত হলো? 1 আর -4 এ হচ্ছে -4। এবার আমরা কি করব? 6 -2 -4, তাহলে 6 - 6 = কত? 0, মিলে গেছে। তার মানে এ ভেক্টর এবং সি ভেক্টরের ডট গুণন 0 যেহেতু, তার মানে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এই দুইটা ভেক্টর যে দুটো বাহুকে নির্দেশ করছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজটা কি কোণী? সমকোণী। তাহলে তুমি কি লিখবা? যে যেহেতু a ডট b = 0, সুতরাং এ ভেক্টর এবং সি ভেক্টর নির্দেশকারী বাহু দুটি পরস্পর লম্ব, সুতরাং এই ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? আমি বলে দিলাম, ঠিক আছে? শুনতে পেয়েছো? ওকে, তাহলে অঙ্কটা ক্লিয়ার? ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের মোটামুটি এই টপিকের ওপর যে অঙ্কগুলো ছিল মোটামুটি করে ফেলেছি আমরা। এখন আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে তিনটা ভেক্টরের মধ্যে যদি সম্পর্ক দেওয়া থাকে এবং দুইটি ভেক্টরের মধ্যবর্তী মানে তিনটা ভেক্টরের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, ওই সম্পর্ক থেকে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে বলবে। তাহলে ওই মধ্যবর্তী কোণটা কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন ওটাই আমরা জানবো যে কীভাবে নির্ণয় করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে মিশিয়ে দিলাম। Dear student, question: a vector, b vector, c vector। হ্যাঁ, ভেক্টর তিনটি a vector is equal to b plus c সম্পর্কে
সম্পর্কিত, ঠিক আছে, এবং ভেক্টর তিনটির কি মান যথাক্রমে 5, 4 এবং কত 3। আচ্ছা, এ ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে না? তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। তো কি করব দেখো, তিনটা ভেক্টরের সম্পর্ক দেওয়া আছে। তাহলে সম্পর্ক থেকে আমরা কিভাবে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো সেটা দেখে নিই। সেটা হচ্ছে কি করবা, প্রথমে সম্পর্কটা লিখবা, ঠিক আছে? লেখার পর যে কাজটা করবা সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে তাদের তুমি একদিকে নিবা, মনে থাকবে? তাহলে আমি কি করছি, আমি বি কে রেখে দিলাম আর সি কে এদিকে পার করে নিলাম, তাহলে এ মাইনাস সি হলো। আচ্ছা, এখন আমরা কি করব, বি ডট বি করব। তাহলে বি ডট বি মানে কি, বি ডট বি মানে এটাই, তাহলে এ মাইনাস সি ডট এ মাইনাস সি, এটা করব। করা যাবে না? যাবে না, যাবে। বি ডট বি করলাম, তার মানে বি মানে কত এটা, তাহলে এটা ডট কি এটা হলো। আচ্ছা, এবার এটা কি হয়ে গেল, বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার বলতো দুইটা ভেক্টরের ডট গুণন মানে কি, ওদের মানের স্কোয়ার। আমরা পড়িনি, এ ডট এ মানে কত, এ স্কোয়ার, সেই অনুযায়ী এটা লিখলাম। তাহলে এ ভেক্টর আর এ ভেক্টর সেম ভেক্টর, ডট গুণন করলে কি হবে, তাদের মান স্কোয়ার। তাহলে এ ভেক্টর সি ভেক্টর এরপর কি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার লিখলাম সমান সমান এর মান কত হবে, এ আর সি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, ধরে নিলাম এ ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে এটা আমরা সলভ করতে পারবো, মান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac cos তাদের মধ্যবর্তী কোণ। এ আর সি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর এবং মাইনাস সি ভেক্টরের মধ্যবর্তী কোণ করো কত, 180 মাইনাস কত থিটা, ঠিক আছে? তাহলে যেহেতু স্কোয়ার আছে এই রুটটা আমরা স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন বি স্কোয়ার, ডিয়ার স্টুডেন্ট দেখো এইটা আর এই রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা, কারণ 180 মাইনাস থিটা আছে। এখন আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব যেটা সেটা হচ্ছে কি বের করা, আমাদের দায়িত্ব হচ্ছে cos থিটা বের করা, তাই না? তাহলে থিটা বের করা, তাই না? তাহলে আমরা এখানে কি করে দিলাম, এখানে কেটে গেল এটা। হ্যাঁ, তাহলে এটা আমরা যেহেতু লিখে দিলাম, তাহলে আমরা কি করব দেখো, 2ac cos থিটা আমরা একদিকে টেনে নিলাম, সমান সমান কি থাকলো, এ স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এদিকে নিলাম। তার মানে এই জিনিসটুকুকে আমি এদিকে নিয়ে আসলাম আর এটা এদিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এবার অতএব cos থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2ac। অতএব থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা যদি আমরা পেয়ে যাই তাহলে থিটা পাবো না, পাবো না? অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাব। পাবো না, পাবো না? অবশ্যই পেয়ে যাব। আমরা যদি মান ইনপুট করি, এখানে তোমরা যদি a এর মান 5, b এর মান 4 আর c এর মান 3 অ্যাপ্লাই করো, বসাও, তাহলে থিটা যেটা পাবা সেই থিটাটা আমি লিখে দিলাম, আমি ক্যালকুলেশন করলাম না থিটা। আচ্ছা লিখে দিচ্ছি, cos ইনভার্স মান a এর মান কত 5, তাহলে 5 স্কোয়ার প্লাস সি এর মান কত 3, তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস 4 কি স্কোয়ার ডিভাইড বাই কত 2 ইন্টু 5 ইন্টু কত 3। এই তো নাকি, এই তো এটা করলে দেখবা 40 কত আসবে 3 ডিগ্রি, তার মানে 53 ডিগ্রি, 53 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কিছু, তাহলে এখন থেকে যে কোনো ত্রিভুজ থাকুক, সরি ত্রিভুজ চলে আসছে মুখে, কারণ এই কথাটা পরে বলবো আমি। তাহলে এখন তিনটা ভেক্টরের যে কোনো ক্ষেত্রে তিনটা ভেক্টরে যদি সম্পর্ক দেওয়া থাকে আর যে কোনো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে কি করবা, যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করবা তাদের কি করবা, একদিকে নিয়ে নিবা, দিয়ে এইভাবে সলিউশন সামেশন মানে এইভাবে ক্যালকুলেশন করবা, অটোমেটিক্যালি তাদের মধ্যবর্তী কোণটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বলি যে একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা ভেক্টর দ্বারা নির্দেশিত, ঠিক আছে? যে কোনো দুই বাহুর কোণ বের করতে বলেছে।
যে কোনো কয় বাহুর কোণ বের করতে বলেছে? 2 বাহুর কোণ বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবা? এই প্রসেসে। কিরকম আমি তোমাকে দেখাই। ধরে নাও এটা একটা ত্রিভুজের, আমি এটা মিশিয়ে দিচ্ছি, এদিক মিশিয়ে দিই আমি, হ্যাঁ, যাতে তুমি আমার কথাগুলো বুঝতে পারো। দেখো, মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহু, এটা এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। 3টা ভেক্টর দ্বারা এই ত্রিভুজের 3টা বাহু 3টা ভেক্টর দ্বারা নির্দেশিত। এখন যে কোনো 2 বাহুর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। যে কোনো কয় বাহুর? 2 বাহু। তাহলে বলো তো, যে কোনো 2 বাহুর মধ্যবর্তী কোণ, মনে করো এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ মানে কত? এই যে এ ভেক্টর এদিকে চলে গেল, তাই না? এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে 180 বাদ দিলে আমরা এইটুকু কোণ পেয়ে যাব। এখন এই এ এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা এই প্রসেস, এই ত্রিভুজ থেকে 3টা ভেক্টরের মধ্যে সম্পর্ক কি সেটা জেনে নেব। সেটা হচ্ছে কত? এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? বি ভেক্টর। হইল। এখন এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি যদি জানতে পারো, তাহলে এইটা তুমি জানতে পারবা। তাহলে এইখান থেকে, এই সম্পর্ক থেকে, এই প্রসেসে এ এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের করে নেবা, করে 180 থেকে বাদ দিলে এইটুকু কোণ পেয়ে যাবা। তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু যদি 3টা ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, তাহলে ওই ভেক্টরগুলো কিভাবে সম্পর্কিত, সেই সম্পর্ক থেকে যে কোনো 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে আমরা সংশ্লিষ্ট বাহুর সংশ্লিষ্ট বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? সেম এই জিনিসটাই এখানে ত্রিভুজ দিয়ে বুঝিয়েছি। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু 3টা ভেক্টর দ্বারা নির্দেশিত হলে আমরা কি করব? 3টা ভেক্টর কোণ সম্পর্কিত সেটা দেখব। দেখার পর ওই ত্রিভুজের যেই কোণ বের করতে বলবে, ওই কোণ যে 2টা ভেক্টরের সাথে সম্পর্কিত, সেই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে নিব। তাহলে ওই 2টা বাহুর মধ্যবর্তী কোণ তুমি জানতে পেরে যাবা। আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে। সিম্পলি যদি এটা এই কোণটা বের হয়, এ আর সি এর মধ্যবর্তী কোণ, এটা জানতে চেয়েছে, তাহলে কি 180 থেকে বাদ দিলে আমরা এটা পেয়ে যাব। কি আমার কথা বুঝতে পেরেছো? যেমন যদি এটা বলতো যে এই কোণ, এই কোণটা বের করো, তাহলে কি করতা? এ এবং বি এর মধ্যবর্তী কোণ বের করতা, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এই ক্ষেত্রে 180 থেকে বাদ দেওয়া লাগতো না, কারণ যেটা তুমি বের করবা সেটাই অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি বুঝাতে পেরেছি? ওকে রেডি স্টুডেন্ট। তাহলে এখান থেকে এইটা যদি তোমাদের মনে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করছি যে এই সংক্রান্ত আর কোনো তোমাদের প্রবলেম হবে না। এখন সিম্পল কিছু কোশ্চিন তোমাদের আমি করি, এমসিকিউ টাইপ। হ্যাঁ, যদি এরকম হয়, সিম্পল এমসিকিউ টাইপ কিছু কোশ্চিন আমি করতেছি। দেখো, যে মানে ভেক্টরের সম্পর্ক দেওয়া থাকবে, দিয়ে তোমাকে কিছু কোশ্চিন করবে, দেখো পারো কিনা। হ্যাঁ, বলছে কি যে 3টা ভেক্টর এভাবে সম্পর্কিত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর। হ্যাঁ, দিয়ে বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? সি স্কোয়ার। তাহলে 3টা ভেক্টর এই সম্পর্কে সম্পর্কিত, আর এই তথ্যটা দেওয়া আছে। দিয়ে বলছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা ইজিলি এই সম্পর্ক থেকে এ আর বি এর মধ্যবর্তী কোণটা বের করে নিতে পারবো, ওই নিয়ম অনুযায়ী আগে যেভাবে করে দিলাম। কিন্তু এমসিকিউতে যদি থাকে, তাহলে ওইভাবে অত বড় করবো কি? আমরা করবো না, এমনি বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? দেখো, যে সি হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, আর লব্ধিটা হচ্ছে ওই 2টা ভেক্টরের কি? লব্ধিটা হচ্ছে ওই 2টা ভেক্টরের স্কোয়ারের যোগফলের কি? রুট। তার মানে আমরা কি জানি যে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি হচ্ছে কি? রুট ওভার তাদের মানের কি? স্কোয়ার। তাহলে এ আর বি এর লব্ধির মান সি হচ্ছে কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এ আর বি ভেক্টর কি আছে? পরস্পর লম্ব আছে। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আশা করি তোমরা কি করতে পেরেছো? বুঝতে পেরেছো। না বুঝতে পারলে সামান্তরিকের সূত্রে চলে যাও লেকচারে, তাহলে বুঝতে পেরে যাবা যে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের লব্ধির মান হচ্ছে সি ইজ ইকুয়াল টু রুট ওভার প্রত্যেকটা ভেক্টর মানের স্কোয়ারে কি? যোগ। ক্লিয়ার? তাহলে এটা কি সেম না? ওকে। এবার যদি এরকম করতো যে যে 3টা ভেক্টর এই সম্পর্কে সম্পর্কিত, দেখো 3টা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান সি ভেক্টর, 3টা ভেক্টর এই সম্পর্কে সম্পর্কিত। এটা আরেকটা কোশ্চিন। 3টা ভেক্টর এই সম্পর্কে সম্পর্কিত, আর তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? সি। এখন তোমাকে জিজ্ঞাসা করতেছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত।
ডিয়ার স্টুডেন্ট, এটাও তুমি ওই নিয়মে বের করতে পারবা কি, যাদের দুইজনে কোণ বের করতে চাচ্ছ তাদেরকে একদিকে রেখে দিবা, দিয়ে ডট গ্রহণ করবা, এটা ডাবল ডট এটা ডাবল ডট করবা, তাহলেই এ আর বি এর মধ্যবর্তী কোণটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন তুমি ওইভাবে না করেও এখানে সিম্পলি বলতে পারো, দেখো যে এ এবং বি ভেক্টরের লব্ধি সি, আর লব্ধিটা হচ্ছে কি, লব্ধিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের জাস্ট মানের যোগফল। তো বলো তো দুইটা ভেক্টরের লব্ধি কখন জাস্ট সিম্পলি তাদের মানের যোগফলের সমান হয়, যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তার মানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, এই কারণে এ এবং বি এর লব্ধি হচ্ছে জাস্ট তাদের মানের কি, যোগফল। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, বের হয়ে গেল। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, ডট গুণনে যা তথ্য ছিল, যা করার ছিল সেটা করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা সামনে লেকচারে ক্রস গুণন নিয়ে কথা বলবো, ক্রস গুণনের আরও যা ফাংশন আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং ডট গুণনের আরও যদি কিছু অংশ থেকে থাকে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।